3 গতে আজ আমরা শুরুতেই কথা বলবো শিল্পীদের রাজনৈতিক ভাবনা নিয়ে। আজ আমাদের সাথে আছেন অভিনেতা, নাট্যকার ও নির্মাতা জনাব আল মনসুর এবং অভিনেত্রী বন্যা মির্জা। যথারীতি আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আর তারাও আমার সাথে অতিথিদেরকে নানা রকমের প্রশ্ন করবেন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা তারকাদের রাজনৈতিক ভাবনা নিয়ে তাদেরকে করতে পারেন। আমরা তাহলে শুরু করি। মনসুর ভাই, আপনাকে দিয়ে। আমরা সবসময় রাজনীতি নিয়ে, রাজনীতিবিদদের কথা তো শুনি, রাজনীতিবিদদের কথা নিয়ে আবার সুশীল সমাজের কথা শুনি, সাংবাদিকদের কথা শুনি। সেই অবস্থান থেকে আপনাদের রাজনৈতিক ভাবনাগুলো কি? সমসাময়িক রাজনীতি থেকে শুরু করে অতীতের, ভবিষ্যতের সব কিছু শুনবো। তো খুব কঠিন একটা সমস্যা হয়ে গেল আমার জন্য। তার কারণ হচ্ছে রাজনীতি লিখতে দুটো লাগে, একটা হচ্ছে হ্রস্বইকার, একটা দীর্ঘইকার, এবং কোনটা আগে এবং কোনটা পরে এখন পর্যন্ত আমি ওইটা মনে করতে পারি না ঠিক মতন, যে কারণে এই বিষয়ে কথা বলা আমার জন্য খুব কঠিন। তবে একটা প্রশ্ন মাঝে মাঝে আমার মনে জাগে, এবং সেটি হচ্ছে যে রাজনীতি এই শব্দটা সবসময় শুনি। এখন এই যে নীতিটা, এটা হচ্ছে রাজার, কিন্তু আমার মনে হয় যে আমরা কেন গণনীতি নাই কেন? কারণ আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি। আমাদের এটা আমার কাছে খুব যে কারণ হচ্ছে কি, যে আমাদের যে প্রচলিত রাজনীতি, এটা নিয়ে আমি একেবারেই ভাবি না। যখন এটা গণনীতি হবে তখন আমি চিন্তা করব যে এটা আমার সঙ্গে সম্পৃক্ত, আমার এটা ভাবা দরকার। রাজনীতির ভিতরে আমার কোনো অবস্থান নাই। আমি রাজনীতি তো কোনো না কোনোভাবে আপনাকে প্রভাবিত করছে, নিয়ন্ত্রণ করছে। না, রাজনীতি আমাকে নিয়ন্ত্রণ করে না। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে আমি একজন অতি সাধারণ নাগরিকের মতন বাস করি, এবং সাধারণ যে নাগরিক যারা সকালে ঘুম থেকে ওঠে, তারপরে দিনের নিজের যার যার কাজ করে এবং রাতের বেলা আবার নিশ্চিন্তে ঘুমায়, তাদের জীবনকে আমাদের দেশের রাজনীতি প্রভাবিত করে না। শুধু একটি ব্যাপার হয়তো কিছুটা আমরা প্রভাবিত হই, সেটি হচ্ছে যে রাজনীতির কারণে অর্থনীতির যদি কোনো টানাপোড়েন হয়, তাহলে নাগরিকদের কিছুটা সমস্যা হতে পারে। যে অর্থ উপার্জন যদি কমে যায় বা জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, তখন নাগরিকটা কিছুটা বিচলিত হয়। এছাড়া আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে নাগরিকদের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, কারণ আমি এটা বুঝি না। ওই যে বললাম, হ্রস্বইকার দীর্ঘইকার এখনো বুঝি নাই। কিন্তু সেই জনগণকে নিয়েই তো রাজনীতি হচ্ছে, তাদের অংশগ্রহণ নিয়েই রাজনীতি হয়, নির্বাচন হয়, সরকার হয়, রাজনৈতিক দলগুলো চলে। তারা কি বিচ্ছিন্ন? এটা কি জানি, আমি ঠিক বলতে পারবো না যে নাগরিকদের নিয়ে রাজনীতিটা হয় কি না। আমি ৬২ সনে থেকে, তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 8-এ। আমার মনে আছে তখন চাঁদপুরে একটা ছাত্র আন্দোলনের উপরে গোলাগুলি হলো এবং 2 ছাত্র মারা গেল, এবং সেখান থেকে আমরা সেই স্কুলের সেই সময় থেকে আমরা এক ধরনের পাকিস্তান বিরোধী একটি আন্দোলন আমাদের ভেতরে বিশ্বাস ধীরে ধীরে জন্ম শুরু হলো, যার সঙ্গে আমি 71 সন পর্যন্ত জড়িত ছিলাম। সেই গণজাগরণ এবং গণজাগরণের পরে যে গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, এই পর্যন্ত আমি জড়িত ছিলাম। সেই পর্যন্ত একরকম। তারপরের থেকে 75-এর পর থেকে যে ব্যাপারগুলো দেখা গেছে, সেখানে ঠিক রাজনীতির সঙ্গে মানুষকে নিয়ে রাজনীতি হয়েছে বলে আমার কখনো মনে হয় নাই। তার কারণ হচ্ছে যে মানুষকে নিয়ে যদি রাজনীতি হতো, তাহলে মানুষের জীবন অনেক নিরাপদ এবং সুন্দর হতে পারত। সেটা বন্যাপা, আমি জানি আপনি অভিনয় করেন, কিন্তু রাজনৈতিক সচেতন এবং ভাবেন কিছুটা। ফেসবুকে মাঝে মধ্যে আমি আপনাকে অনুসরণও করি। আপনি কি তাই মনে করেন, যেটা মনসুর ভাই বললেন, যে রাজনীতি কি একেবারেই গণমানুষ শূন্য হয়ে যাচ্ছে আমাদের? আমি অবশ্যই মনসুর ভাইয়ের কথার সাথে আসবো পরে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আমি ওনার সাথে একমত নই। তার কারণ
অবশ্যই রাজনীতি ছাড়া আসলে অন্য কোনো কিছু দিয়েই একটি রাষ্ট্র চলতে পারে না এবং চলেও না, মানুষের জীবনও চলে না আসলে। রাজনীতি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে। অবশ্যই নিয়ন্ত্রণ করে, আর করে বলেই আমার মনে হয় মনসুর ভাই ওই জায়গা থেকে হতাশা শব্দটা আমি ব্যবহার করতে চাই না, এক ধরনের ড্রামাটিক্স মানে কি বলবো আয়রনি আছে এখানে ওনার কথায়। আমার মনে হয়েছে যে উনি আসলে এমনভাবে দেখেছেন, উনি যেটা বলেছেন এক অর্থে ঠিক আবার এক অর্থে ঠিক না। যেমন কিনা গণমানুষের জন্য রাজনীতি হলে মানুষ ভালো থাকতো অবশ্যই, কিন্তু এটা হচ্ছে উনি ক্ষমতায়নের কথা বলছেন, রাজনীতি না। যখন মানুষ ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় যেই রাজনীতি দিয়ে, সেই রাজনীতিতে অবশ্যই মানুষের কোনো জায়গা থাকবার কথা না, থাকেও না। বিশেষ করে শ্রমিক শ্রেণীর কোনো জায়গা থাকে না, কোনো দিন ছিল না, আজও নেই। কিন্তু যারা একটা জায়গাতে আছে, প্রিভিলেজ দাবি করি আমরা যারা নিজেদেরকে, তাদের জায়গাতে অবশ্যই আছে, তারা তো সেই রাজনীতির বাইরে না, সুবিধা ভোগী, সুবিধা বঞ্চিত। এই তো হলো মানে আসলে পরিস্থিতি, ফলে সকল কিছু রাজনীতির অন্তর্গত বলে আমি মনে করি। এবং আমাকে বেলাল ভাই বলছেন সাধারণ মানুষের জীবনকে কোনোভাবে প্রভাবিত করে না, যারা রাস্তায় পড়ে থাকে প্রভাবিত করে না। হ্যাঁ, ওনারা রাজনীতি নিয়ে ভাবেন না, কিন্তু রাজনৈতিক কারণেই ওনাদের রাস্তায় থাকতে হয়। হ্যাঁ, সেটা আমি মনে করি। জি, এমনিতেই রাজনীতি নিয়ে আপনার, যদি আমি আপনার অভিনয়ের পাশাপাশি রাজনীতির ব্যাপারে আপনার আগ্রহটা কোন জায়গায়? আপনি রাজনৈতিক খবর দেখেন বা টক শো দেখেন বা রাজনীতির খোঁজ খবর রাখেন এরকম, নাকি খুব বেশি আগ্রহ নেই বা যা হচ্ছে তো হচ্ছে, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত? না, যা হচ্ছে তো হচ্ছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, এটা তো আমরা আসলে সকলেই। কিন্তু খোঁজও রাখি না, আলাদা করে রাখতে হয় না, এমনিই জানতে পারি। আলাদা করে কিছু দেখতে হয় না, টেলিভিশন চ্যানেলে এমনিই দেখতে পারি। গায়ে লাগে, কারণ আমি তো এই দেশেরই নাগরিক, সেই কারণে বাংলাদেশের রাজনীতির যে বাতাস সেটা অবশ্যই আমার গায়ে লাগে, ভীষণভাবে লাগে। এবং সেই রাজনীতির জন্য যে মানুষগুলো ভিকটিম হয় সেটা দেখতে আমার গায়ে লাগে। যে কোনো পরিস্থিতিতেই আমি এই মুহূর্তে স্টুডিওতে আসার আগে যখন একটা স্ক্রল দেখছিলাম যে ভৈরবের ট্রলার ডুবিতে 10 জন লোক মারা গেছে আবারও, হয়তো এটার সাথে কোনো রাজনীতির আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি মনে করি যে ওই পরিস্থিতিতে, আজকের এই পরিস্থিতিতে ওই লোকগুলোকে যেতে হয়েছে তো, তাই না? ওইখানে এমন কিছু ছিল না, এমন কোনো পরিস্থিতি ছিল না যেখানে আসলে না গিয়ে সে তার জীবিকা আর একটা জায়গা অথবা অল্টারনেটিভ কিছু, বা না গেলে সে আজকের দিনটা চালাতে পারতো, বাধ্য হয়ে গেছে। আমরা কোনো না কোনোভাবে কোথাও না কোথাও এই রাজনৈতিক কারণে রাষ্ট্রের পলিসির সাথে রাজনীতি এত ওতপ্রোতভাবে জড়িত যে সেইটার সাথে সম্পৃক্ত বলেই আজকে এই ঘটনাটা ঘটেছে। নিশ্চয়ই এটা হয়তো প্রত্যক্ষ না, কিন্তু পরোক্ষভাবে তো বটেই। ফলে এটা তো আমি না চাইলেও আমার কিছু করার নেই, আমি দেখে এলাম এবং আমি এইভাবেই অ্যানালিসিস করি। এবং একজন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে সেটা আপনাকে যথেষ্ট পরিমাণে নাড়া দেয়। যেমনটা আপনি বলছেন রাজনীতির বাতাস গায়ে লাগে, তখন কি করতে ইচ্ছা করে আপনার নাগরিক হিসেবে এই অনুভূতি থেকে? কিছু করতে ইচ্ছে করে বা কিছু করতে পারবো আমরা সেই সময়ে আছি কিনা আদৌ জানি না, বা এখন যে পরিস্থিতি সেখান থেকে দাঁড়িয়ে আসলে একলা কিছু করা যায় কিনা, বা কোনোদিনই যেখানে ছিলাম সেখান থেকে দাঁড়িয়ে কোনোদিন একলা কিছু করা গেছে কিনা আমি ঠিক জানি না। কিন্তু ভীষণ মানে অস্থির লাগে। আমরা প্রশ্ন নেব আপনার কাছে। জি প্লিজ। আমি কানিস ফাতেমা খান। আমাদের টিভিতে যারা অভিনয় করে এখানে দেখলাম যে রাজনীতিকে ছেলে আছে, যেমন মমতাজ ম্যাডাম, তারপরে হ্যাঁ আসাদুজ্জামান নূর, মানে মহিলা বলতে 2-3 জন, কবরী সরোয়ার, উনি ম্যাডাম আছেন। আপনি কি সামনে কি কোনো রাজনীতিকে ঢুকবেন, এরকম কোনো প্ল্যান পরিকল্পনা আছে? আমার হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করবার জন্য, কিন্তু আমার আলাদা করে এই ভাবনাটা ভাবতে হয় না। আমি আলাদা করে রাজনীতি করব এমনও মনে করি না। আমি আসলে কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্তই, কারণ আমার এটা থেকে বাইরে যাবার কোনো জায়গা আপনারও নেই, আমারও নেই, কারোরই নেই। এটা আমাকে আলাদা করে করতে হবে না আসলে। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমরা যদি দেখি মানে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে ক্রমান্বয়ে শিল্পীরা রাজনীতিতে তারা জয়েন করছেন। শিল্পী হিসাবে বা রাজনৈতিক হিসাবে আমার সাকসেসটা কোন জায়গায় আসলে কার কিভাবে থাকা উচিত? জি মনসুর ভাই। এটা হচ্ছে
আমরা যে রাজনীতিটা দেখি সেটি আমি যেটা মনে করি সেটা সাধারণ মানুষের নাগরিকদের রাজনীতি না, যে কারণে এটাকে অন্যভাবে দেখতে হবে। এখানে যারা অভিনয় করেন তারা যখন এই বর্তমানের প্রচলিত, সেটা ভারতে হোক বা আমাদের এখানে হোক, বর্তমান প্রচলিত রাজনীতির সঙ্গে যখন তারা যুক্ত হন তখন বুঝতে হবে যে তাদের মন মানসিকতার ভেতরে অন্য এক ধরনের নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা, যেখানে শিল্পের সঙ্গে কোনো সম্পর্ক নাই। একটি মাত্র উদাহরণ, একটি মানে কি একটা দুটো উদাহরণ আমি আমাদের দেশে দিতে পারি। আমি খুব কাছের থেকে লক্ষ্য করেছি, যেটা যেমন আসাদুজ্জামান নূর কিংবা তারানা হালিম, আমি তাদের বহুদিন থেকে একসঙ্গে আমরা কাজ করেছি, সেই জন্য তাদের জানবার সুযোগ আমার পরিষ্কারভাবে হয়েছে। এই দুজনের ভেতরে কিন্তু নিজের নতুন পরিচয় তৈরি করার জন্যে রাজনীতির সঙ্গে তারা সম্পৃক্ত নন। এটা হচ্ছে একেবারেই প্রচলিত রাজনীতির সঙ্গে একেবারেই নতুন একটা ধারণা। তারা সম্ভবত মানুষের জন্যে, নাগরিকদের জন্যে তারা এই কাজটার সঙ্গে জড়িত হয়েছে, আরো বেশি জনসেবা করার উদ্দেশ্যে, ওই কমিটমেন্ট থেকে। জনসেবা না, নাগরিকদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য। নাগরিক ব্যাপারটাই হচ্ছে রাজনীতির মূল বিষয়, যেখানে নাগরিকদের পরিপূর্ণ অধিকার থাকে একটি রাষ্ট্রের চালিকা শক্তিকে নিয়ন্ত্রণ করার, তখনই সেটা হচ্ছে সত্যিকারের রাজনীতি, মানে সেটা হচ্ছে গণনীতি। আর রাজনীতি যেটা, যার মধ্যে নানা ধরনের প্রবঞ্চনা থাকে, নানা ধরনের কুটিলতা জটিলতা থাকে, সেগুলো দিয়ে নাগরিকদের ভালো কাজ হয় না। আমরা সেই সত্যিকার অর্থের গণনীতির কাছে এখনও যেতে পারিনি। তারপরেও বিস্ময়কর হচ্ছে আসাদুজ্জামান নূর এবং তারানা হালিম, আমার কাছে খুব বিস্ময়কর তারা নাগরিকদের কাছে গিয়েছেন। জি, আচ্ছা, একজন শিল্পী যদি একটু ওই প্রশ্নটার সাথে যুক্ত করি, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হলো আপনার তাপস পালের প্রসঙ্গ আনাতে, সেটা হচ্ছে যে একটি জায়গা বাদ দিয়ে যাচ্ছেন। আপনার প্রশ্ন ছিল যে আইডেন্টিটি ক্রাইসিস কিনা, কিন্তু যে কোনো আইডেন্টিটির চাইতে সবচাইতে বড় আইডেন্টিটি তো আসলে ক্ষমতা, এবং রাজনীতি সেটা দেয়। হ্যাঁ, সেই কারণে আমার মনে হয় সেটা সবচাইতে বড় কারণ যে কেউই আসলে যে কোনো প্রফেশনে থাকুক, সেখান থেকে যখন শিফট করে এখানে আসতে চায় তখন প্রথম তার মাথায় এটি কাজ করে। জি, আমি একটা প্রশ্ন করতে চাই এখানে, যে একজন শিল্পী যখন সরাসরি রাজনীতিতে চলে আসেন তখন কি তার শিল্পী সত্তা ক্ষতিগ্রস্ত হয়, বা শিল্পী হিসেবে তার যে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে, দর্শকের কাছে, ভক্তদের কাছে, সেটা কি ক্ষতিগ্রস্ত হয়? সেটা খুবই বলা কঠিন। তার কারণ দুটোই হতে পারে। এক হতে পারে যে আরও গ্রহণযোগ্যতা বেড়ে গেল, সেটা হতে পারে। দুই, অবশ্যই তার কাজের মধ্যে দিয়ে। কিন্তু যখনই একটি দলীয় রাজনীতি করবেন তখন তো আসলে ভাগাভাগিটা আসলে নানান রকমভাবে হয়ে যাবে। সেক্ষেত্রে এটা বলা যায় না, বা বলা খুবই কঠিন বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি মনে করি যে শিল্পী সত্তা নষ্ট অবশ্যই হতে বাধ্য। তার কারণ হচ্ছে এত সময় রাজনীতি, মানে সক্রিয় রাজনীতিক বা দলীয় রাজনীতিকদেরকে দিতে হয় যে তারা আসলে শিল্পের চর্চার জায়গা থেকে একটু অবশ্যই সরে যায়। সেটা রাজনীতিতে বেশি সময় দেওয়ার কারণে আপনি বলছেন, কিন্তু আমাদের দেশে যেই বাস্তবতাটা, বড় দুটি দল বা বড় দুটি রাজনৈতিক ধারার মধ্যে যখন ঢুকে যান তখন ওই শিল্পীদের যেই দলমত নির্বিশেষে এক ধরনের সমর্থন ছিল, সেটা কি ভাগাভাগি হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই 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 ভাগাভাগি। সেই জায়গাটা তার শিল্পী সত্তাটা ক্ষতিগ্রস্ত হ্যাঁ, সেটা যে কোনোভাবেই হতে পারে। আমি বলছি আবার অন্য প্রান্তে নাও হতে পারে। মানে যিনি এটা নিয়ে ভাবেন না তার জন্য হয়তো এটা বিষয় না। যিনি ভাবেন না যে আসলে দল আমার জন্য বিষয় না, আমার জন্য মানুষটা বিষয়, সেখানে হয়তো এটা এমনই হতে পারে যে তিনি এটা ভাবলেন না, কিন্তু সেটা তো আমরা কোনো পরিসংখ্যান করিনি, ফলে আমরা বলতে পারছি না। কিন্তু আপনি যদি আপনার কথা যদি ধরি তাহলে হ্যাঁ, অবশ্যই দুটো দল তো, আমি যখন একটি দলীয় রাজনীতি করব তখন আরেক দল তো আমাকে আসলে পছন্দ করবার কোনো কারণ আমি দেখছি না। কারণ যখন এমনভাবেই আমরা কাজগুলো করতে থাকি তখন আসলে আমাদের মাথায় ক্ষমতা ছাড়া অন্য কিছু তো থাকে না। জি, এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব। ফিরে এসে দুজন অতিথির সাথে আরও কথা বলবো, আপনাদের প্রশ্ন নেব। এছাড়াও আমরা
তারকাদের রাজনৈতিক ভাবনা নিয়ে বা শিল্পীদের রাজনৈতিক ভাবনা নিয়ে বিশিষ্ট অভিনেতা আলী যাকেরের ধারণ করা বক্তব্য শুনবো। আশা করছি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তিন গ দেখছেন। এই পর্যায়ে আমরা কথা বলছি শিল্পীদের রাজনৈতিক ভাবনা নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি, অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আল মনসুর এবং বন্যা মির্জা, আর আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রশ্ন নিতে চাই এখান থেকে। জি, আসসালামু আলাইকুম। আমি হাম্মাদ, সরকারি তিতুমির কলেজের ছাত্র। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে রাজনীতিতে হিংসা প্রতিহিংসা দেখি, এটা থেকে কবে আমরা বের হয়ে আসতে পারবো, এই ব্যাপারে আপনাদের ভাবনা? মানে শিল্পী হিসেবে আপনাদের কি ভাবনা? শিল্পী হিসেবে আপনাদের কি ভাবনা? মনসুর ভাই, রাজনীতির যেই প্রতিহিংসা, সহিংসতা, আরও অনেক কিছু আছে, সেগুলো নিশ্চয়ই আপনাদেরকে ভাবায়, কারণ শিল্পী মন অনেক মননশীল, কোমল মনের হয়। সেই ভাবনাটা যদি একটু বলতেন। এটা হয় কি, মানুষ যখন সভ্য হয়, যত বেশি সভ্য হয় মানুষ তত সহনশীল হয়। সভ্যতার সেটাই হচ্ছে প্রধান লক্ষণ যে মানুষ সহনশীল। যখন সভ্যতার কমতি থাকে, যখন শিক্ষার কমতি থাকে, তখনই মানুষ জান্তব ব্যবহার করে, অ্যানিমেলের মতন ব্যবহার করে। আমাদের খুব দুঃখের বিষয় হচ্ছে যে জাতিগতভাবে আমরা সত্যিকারভাবে শিক্ষিত এখনো হতে পারিনি, আমরা সভ্য হতে পারিনি। আমরা যখন শিক্ষিত হব, সভ্য হব, তখন সংঘাত কখনো থাকবে না। আপনি কখনো মানে এটা আমি মনে করতে পারি না আমি কখনো দেখেছি কিনা যে একজন কলেজের শিক্ষক, দুজন শিক্ষক মারামারি করছেন। আমার স্মৃতিতে নেই। কিন্তু দুজন শ্রমিক কিন্তু যে কোনো সামান্য কারণে মারামারি শুরু করে দেয়। তার কারণই হচ্ছে মানসিক যে গঠন মস্তিষ্কের ভেতরে আমাদের যে কার্যকরণকে নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে শিক্ষা এবং সঠিক শিক্ষা, এবং শিক্ষাই মানুষকে সভ্য করে ক্রমাগত। তার কমতি থাকলে এই ঘটনাগুলি হয়। আপনি চিন্তা করবেন না, আমরা এগিয়ে যাচ্ছি ক্রমাগত। আমরা এক সময় যাচ্ছিলাম, এখন তা নেই, এবং আমরা আগামীতে আপনি নিশ্চিন্ত থাকেন যে এ ধরনের সংঘাত থাকবে না। বন্যাপা, তাহলে কি আমাদের রাজনীতিতে শিক্ষা এবং সভ্যতার আমি একদম এই পার্টিকুলার বিষয়টিতে বেলাল ভাইয়ের সাথে একমত হতে পারছি না। তার কারণ আমি ভীষণ শ্রদ্ধা নিয়েই বলছি, আর আমি হতে পারছি না তার কারণ হচ্ছে যে বেলাল ভাই দেখেনি, কিন্তু আমি শিক্ষকদের মারামারি দেখেছি। এখন সব পেশার মানুষই তাই করে, কম আর বেশি। হ্যাঁ, এবং শ্রমিকরা মারামারি করেন, শিক্ষকরা মারামারি করেন না, এটি ভীষণ ভ্রান্ত ধারণা বলে আমার মনে হয়। এবং আমি অবশ্যই মনে করি যে সংঘাত কেবল এখান থেকে সৃষ্টি। তাহলে আমেরিকান রাষ্ট্রে কোনো সংঘাত থাকতো না, অবশ্যই তারা জাতি হিসাবে ডাক্তারও মারামারি করে, সকলেই, সব পেশার মানুষের সবার সাথে মারামারি করে। সবকিছু কি আমাদের ওই রাজনীতির প্রভাব? নিশ্চয়ই, মানে কোনো ওই বাইরে যাবার কোনো কারণ নেই, প্রথমেই আমি বলেছি। এবং আমি একদমই মনে করি না যে শিক্ষিত, আমি বলি যে মানে আমাদের কাছে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, সবচেয়ে টপ জায়গায় আছে আমেরিকা। তাহলে আমেরিকাতে কোনো ঝগড়াঝাটি গন্ডগোল কেউ কারোর সাথে কিছু করতো না, কিন্তু এমন তো নয় আসলে। সেখানে বিভাজন এখান থেকে অনেক বেশি, বরং সেই তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো, অনেক, আমি মনে করি, এটা আমার ধারণা। কারণ এমন পরিস্থিতি গেছে বাংলাদেশের, যেখান থেকে আসলে উতরে এসে একটি জায়গায় দাঁড়ানো খুবই কঠিন, এখনও নেই। মানে এখনও সেই পরিস্থিতির মধ্যে আমরা আসলে কেবল যাচ্ছি, আমরা যেতে পেরেছি বলে আমি মনে করি না। কিন্তু কিছুদিন আগে যদি আপনারা মনে করতে পারেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে
যে পরিস্থিতি ছিল সেখানে মানুষ যে কোনো সময় রাস্তায় মানুষকে পিটালে কারো কিছু বলবার ছিল না, কিন্তু জি এগুলা নিয়ে আমাদের বিভিন্ন টক শো, সংলাপ অনেক কিছুই হচ্ছে রাজনীতিবিদদের নিয়ে, প্লাস এই শিল্পীদের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু এগুলো শুধু সংলাপ হচ্ছে, প্লাস এটা কোনো ফলাফল সমস্যাটা আমরা শুধু দেখতে আলোচনা পাচ্ছি না। হচ্ছে। কিন্তু আমি তো এতটুকু পর্যন্ত আমি যা দেখলাম টিভিতে, কিন্তু একটা সমাধানের সুষ্ঠু কোনো মানে পথ আমি পাচ্ছি না। যে অনেক এগিয়েছে, আমরা আরো এগিয়ে যাব। তাহলে এই ধরনের চর্চা, এই ধরনের ঘটনা হয়তো ভবিষ্যতে কমবে। হবে না, হ্যাঁ কমবে। লক্ষণ কি আমরা দেখতে পাচ্ছি? না, সেটা দেখতে পাচ্ছি না আমরা এখনো, কিন্তু আমাদের সকল সময় একটি কেবলা ঠিক করতে হয় এবং তারপর আমরা যেমন সেইটার উদ্দেশ্যে আমাদের যেতে হয়। তো সেটা আমাদের ঠিক না রাখার কোনো কারণ নেই, এবং তাহলে তো আমাদের এখানে থামতে হবে। আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া, ফলে আপনার অধিকার আদায়ের জন্য আপনাকে সবসময় সেটা বেছে নিতেই হবে। সে রাস্তায় দৌড়ান, যেখানেই দৌড়ান, কর্মক্ষেত্রের উদ্দেশ্যে সকালে যখন বের হলেন সেখান থেকে শুরু করে প্রত্যেকটাই আপনার স্ট্রাগলের অংশ আসলে। জি, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ধরনের নেতৃত্ব দরকার, এটাই সবচেয়ে বড় সংকট। এই বিষয়ে আসবো আপনার কাছে। তার আগে আমরা শুনবো বিশিষ্ট অভিনেতা জনাব আলী জাকেরের বক্তব্য শিল্পীদের রাজনৈতিক ভাবনা নিয়ে। যারা জনপ্রিয় তাদের একটা ইমেজ তৈরি হয়, সেই ইমেজটা মানুষের মনের মধ্যে ধরা থাকে এবং সেই ইমেজ অনুযায়ী সবাই গ্রহণযোগ্যতা পায়। তারা যদি কোনো কথা বলে, তারা যদি কোনো একটি বিশেষভাবে চলাফেরা করে, তারা কোন ভাষা ব্যবহার করে, এই সমস্ত কিছুই মানুষের কাছে গ্রহণীয় বা বর্জনীয় হয়। অতএব তাদের একটা বিশাল দায়িত্ব রয়েছে। ইংরেজিতে একটা বাক্য আছে, লিড বাই এক্সাম্পল, মানে উদাহরণ হয়ে নেতৃত্ব দেওয়া, মানে আমি যা বলি আমি সেইভাবেই চলব। এই বিষয়টি তারকাদের মনে রাখা দরকার। রাজনীতির ব্যাপারে যারা প্রতিষ্ঠিত শিল্পী বা জনপ্রিয় শিল্পী, তাদের ধারণা সাধারণ মানুষদের ধারণা থেকে খুব বেশি একটা দূরে নয়। আসলে আমাদের রাজনীতি না গত 40-45 বছর ধরে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে চলেছে। এই এখনও আমরা কোনো সত্যিকার রূপ পরিগ্রহ করতে পারিনি। আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি আমাদের জাতির পিতা কে। আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারি না যে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব কে দিয়েছিলেন। আজকে সেই কারণে একটি সেক্টর কমান্ডার জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়ে যায়। এই মৌল বিষয়গুলো সম্বন্ধে আমার মতে যেমন জনপ্রিয় ব্যক্তিদের একমত হতে হবে, তেমনি সমগ্র জাতির একমত হতে হবে। তাহলেই এগুলো এস্টাবলিশড ফ্যাক্ট। এইবারে আমরা সামনের দিকে তাকাতে পারি। আমি বলছি না যে গভর্নমেন্টের সাথে একমত হতে হবে, নো, সরকারের সাথে একমত হওয়ার কোনো কারণ নেই, দরকারও নেই। সবাই নিজস্ব মতে রাজনীতি করবেন, কিন্তু মৌল বিষয় নিয়ে কোনো রাজনীতি নয়। জাতির পিতা, বাংলাদেশের আদর্শ, মুক্তিযুদ্ধ, ন্যাশনাল স্লোগান, এগুলি নিয়ে কোনো রকম বিতর্কের অবকাশ নেই। আগামী দিনের বাংলাদেশে রাজনীতিবিদরা সত্যকে হৃদয়ে স্থান দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যেটি এক এবং অনন্য হিসেবে মুক্তিযুদ্ধের চেতনালব্ধ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে। মনসুর ভাই, অনেকগুলো চমৎকার কথা তিনি বলেছেন। আমি ছোট্ট দুটো বিষয় আপনার কাছে জানতে চাই, যে এই যে বাংলাদেশ নামক রাষ্ট্রটির, দেশটির যে মৌলিক বিষয়গুলো, স্বাধীনতা সংগ্রাম, সেটা নেতৃত্ব দেয়া, জাতির জনক, রাষ্ট্রের মৌলনীতি, এই বিষয়গুলোর মধ্যেও তো আমাদের জাতিগত ঐক্য নেই, রাজনৈতিক ঐক্য তো দূরের কথা। সেখানে শিল্পী সমাজ, যিনি বলছিলেন, তারা প্রত্যেকেই নিজেদের এমন একটা জায়গায় নিয়ে যান, তারা একটা উদাহরণ হয়ে থাকেন। তারা এই প্রভাব কাজে লাগিয়ে কি কিছু করতে পারেন এই অনৈক্য দূর করার ক্ষেত্রে? প্রথম বিষয় হচ্ছে যে এই যে মূল বিষয়গুলো, যে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, একটা বিরাট মুক্তিযুদ্ধ, আমাদের জাতির পিতা, এ ধরনের সমস্ত বিষয়গুলো আমার মনে হয় না যে আমাদের দেশের মানুষদের ভেতরে এটা নিয়ে কোনো বিভেদ আছে। যারা এখনকার প্রজন্ম, যারা অল্প কিছুদিন আগে জন্ম নিয়েছে, তারা হয়তো বিভ্রান্ত, কিন্তু সেই যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত তখনকার সেই 7.5 কোটি মানুষ এবং সেই 7.5 কোটি মানুষের যারা সন্তানেরা, আমার মনে হয় না এসব ব্যাপারে কারো ভেতরে কোনো দ্বিমত আছে। এটা খুব পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার।
আমাদের যুদ্ধের ব্যাপারটা, আমাদের স্বাধীনতার ব্যাপারটা, বঙ্গবন্ধুর ব্যাপারটা, এগুলো খুব একদম দিনের আলোর মতন পরিষ্কার। আমরা হয়তো রাজনৈতিক প্রয়োজনে, স্বার্থের দ্বন্দ্বে আমরা হয়তো বিভিন্ন রকম কথা বলে থাকি, কিন্তু আমরা যারা যদি বলিও সেটা যে বিশ্বাস করে বলছি তা না, প্রয়োজনে হয়তো রাজনৈতিক স্বার্থে বলতে হচ্ছে। এরকম নিজের একটা অস্তিত্বকে, নিজের আইডেন্টিটিটাকে তৈরি করার জন্য হয়তো এই ধরনের কথা বলতে হয়, কিন্তু সাধারণ মানুষের ভেতরে, কোনো মানুষের ভেতরে এইসব ব্যাপারে দ্বিমত নেই। এটা হচ্ছে মূল ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যারা শিল্পের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে জড়িত, তারা এই ব্যাপারে কতটুকু অবদান রাখতে পারবে সেটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে শিল্পের সঙ্গে যে জড়িত, তার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে শিল্পের সেবা করা, এবং সেই সেবার ভেতর দিয়েই কিন্তু সে দেশের অন্য সব কিছুতে অংশগ্রহণ করছে। সেই জন্যে যে শিল্পী তাকেই রাজনীতি করতে হবে, যে গাড়ি চালায় তাকে রাজনীতি করতে হবে, যে উড়োজাহাজ চালায় তাকেও রাজনীতি, না, এটা হতে পারে না। রাজনীতি করে না। আমি বলছিলাম যে শিল্পীদের নিশ্চয়ই অনেক সামাজিক অঙ্গীকার, সামাজিক দায়িত্ব থাকেন। অনেকে হয়তো শিল্পী জীবনের সমাপ্তির পরে সেটা করেন, অনেকে শিল্পী জীবনে থেকেই করেন। ওই ক্ষমতা সক্রিয় রাজনীতি না, মানুষের কল্যাণে যা কিছু করা। মানুষ হিসেবে যেমন আমি বলতে পারি যে আমি যখন লিখি, আমি যখন একটি নাটক লিখি, সেই নাটকের লেখার সময় আমি খুব সচেতন থাকি যে এর ভেতরে যেন জীবন সম্পর্কে কোনো ভুল তথ্য আমি না দেই, আমি যেন জীবন সম্পর্কে সুন্দর কথা শেষ পর্যন্ত বলতে পারি। বা যখন আমি অভিনয় করি, তখনও অভিনয় করার সময় যে খুব একটি অত্যন্ত খারাপ চরিত্রে যখন অভিনয় করি, তখনও আমি মনোযোগ রাখি যে এটি যেন যুক্তি এবং বিশ্বাসের বাইরে না যায়। তো এটাই আমার মনে হয় যে একজন শিল্পী এইভাবেই তার দায়িত্বটা পালন করতে পারে। তাকে যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতেই হবে বা কোনো দলে যোগ দিতেই হবে এমন কোনো কারণ নেই। জি, এই জায়গাটায় যে এইখানটায় শিল্পী সমাজে কি দায়িত্ব, আমি যেটা বলছিলাম যে একজন শিল্পীর অনেক সামাজিক অঙ্গীকার থাকেন, সরাসরি রাজনীতিতে বা দলে যুক্ত না হয়েও কিন্তু এই রাজনীতির সমস্যাগুলোর ক্ষেত্রে তিনি কোনো না কোনো ধরনের অবদান রাখতে পারেন সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে। এটার উত্তরটা দিয়ে নেবেন, ওটা নিয়ে নিব আমি দিয়ে যাই। সেটা হলো যে বেলাল ভাইয়ের কথার সূত্র ধরে আসি, সবাইকে রাজনীতি করতে হবে এমন অবশ্যই কেউ আমরা মনে করছি না, কিন্তু একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমাদের থাকতে হয়, ফলে রাজনীতির বাইরে যাবার কোনো কোনো কিছু সুযোগ আমাদের কোনো নাগরিকের আছে সেটা আমি মনে করি না। আমি এটা বলতে চেয়েছি প্রথমত। এবং দ্বিতীয়ত আমি বলতে চাই যে শিল্পীদের অবশ্যই এক ধরনের কমিটমেন্ট থাকে এবং সেটা শিল্পের সাথেই থাকে, কিন্তু শিল্পও তো আসলে বেচা এবং কেনবার ব্যাপার, এবং এটাও তো আসলে ব্যবসায়িক একটা বিষয়। যে কোনোভাবেই যে কোনো জায়গাতেই কিন্তু এটা বেচা কেনা বেচারই ব্যাপার একটা পর্যায়ে গিয়ে। ফলে যখন কেনা বেচার ব্যাপার চলে আসে তখন কিন্তু এটা রাজনীতির বাইরে রেখে, বাণিজ্যটাকে রাজনীতির বাইরে রেখে, কারণ অর্থনীতি যেহেতু রাজনীতির বাইরের কোনো অংশ বলে আমি মনে করি না, সেই কারণে এটিকে আমি বাইরে রেখে দেখতে আসলে বুঝতে পারবো না, দেখলে আমি বুঝতে পারবো না ব্যক্তিগতভাবে, সে কারণে আমি সেটাকে ওভাবেই দেখি। হ্যাঁ, নিশ্চয়ই করা সম্ভব। প্রত্যেকেই যদি তার জায়গা থেকে নিজের মতো করে ভাবেন, ওনার প্রত্যেকের তো একটা মতাদর্শ থাকেন। উনি বলছিলেন নিজস্ব স্বকীয়তা বা স্বকীয়তা থাকে আর কি, যদি স্বকীয়তা থাকে কোনো মানুষের তাহলে তো তিনি আসলে সেটি করতে চাইবেনই। সেক্ষেত্রে আমি মনে করি যথেষ্ট বোঝবার, ভুল বোঝবার বা ঠিক বোঝবার এই বিষয়গুলো পরিষ্কার হবার ব্যাপার আছে, যে রাজনীতি মানেই হচ্ছে একটি নেগেটিভ একটা জায়গা ধরে নিচ্ছি আমরা, সেটা আমি একদম সেভাবেই বাংলাদেশের রাজনীতি আসলে প্রতিষ্ঠিত। আবার বেলাল ভাই এটাও বলেছেন যে এই জেনারেশন মনে করে, এটা খুব কঠিন বলা আসলে, কারণ এই জেনারেশন কিন্তু হাজার হাজার লোক আমরা শাহবাগে জমা হতে দেখেছি, সে কারণে তাদের অঙ্গীকার নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আসলে এখন আর নেই। সেই কারণে কারা বিশ্বাস করেন কারা করেন না, এবং এই রাষ্ট্রে জাতির পিতা হিসেবে স্বীকৃতি কারা দিচ্ছেন না, সকল কিছুই আসলে এতটাই এমন জায়গায়, সুযোগ থাকুক অথবা না থাকুক, ওই আবারও একই জায়গায় আসতে হবে যে প্রত্যেকের আলাদা মতাদর্শ আছে এবং সেটা অবশ্যই তার নিজের স্বার্থেই আছে।
জি। সেটা যে কারণেই হোক না কেন আসলে। জি জি, আপনার প্রশ্নটা। বন্যাপুর কাছে আমার প্রশ্ন, আপনি যখন আসলেন প্রথমেই বললেন যে ভৈরবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নৌকাডুবিতে 10 জন মারা গেছে, আপনাকে নাড়া দিচ্ছে, টিভির স্কলে দেখে আপনি বললেন যে আমাকে নাড়া দিচ্ছে এই ঘটনাটাই। তাহলে আমরা যারা শিল্পীদের কাছ থেকে অনেক কিছু আশা করি, আমরা অনেক কিছু পাইতেও আছি, কিন্তু এই যে আপনার একটা উদাহরণ দিচ্ছেন যে আমি রাজনীতিতে গেলে আমার যে জনপ্রিয়তাটা এটা ভাগাভাগি হয়ে যাবে, এটা একটা ভয় আপনার ভিতরে কাজ করতেছে। কিন্তু রাজনীতিতে যাওয়ার পরে এই ভয়টা আপনার কেন কাজ করে? এবং আমরা তো মনে করি যে আপনি রাজনীতিতে যাওয়ার পরে এই যে শিল্পী হিসাবে যতটুকু গণমানুষকে দিতে পারতেছেন তার চেয়ে অনেক বেশি সেবা করা সম্ভব অনেক হবে। বেশি সেবা দিতে পারবেন আমরা মনে করি। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার একটু বুঝতে ভুল হয়েছে কোথাও। সেটা হচ্ছে যে আমি রাজনীতিতে যেতে ভয় পাই, গেলে আমার ইমেজ নষ্ট হবে, আমি ব্যক্তি আমার কথা বলিনি। হ্যাঁ, আমি আপনার বোঝার ভুল হয়েছে আসলে। আমি বলেছি যে অবশ্যই হতে পারে সেটা, তার কারণ আমাদের এখানে অবশ্যই একটি দলীয় রাজনীতি করতে হবে। আমরা তো দলের বাইরে গিয়ে রাজনীতিটা করতে পারি না, মানে সেই অর্থে সক্রিয় রাজনীতি, যদি আমি বারবার শব্দটা এই কারণেই ব্যবহার করছি, আমরা হয়তো কেউ সক্রিয়, কেউ হয়তো সক্রিয় নয়, কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কিন্তু সমাজের জন্য বেশি কিছু দিতে হলে তো রাজনৈতিক, না নিশ্চয়ই সেটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। জি, প্ল্যাটফর্ম প্লাস রাষ্ট্রীয় ক্ষমতার দরকার। জি হ্যাঁ নিশ্চয়ই। সেই আমি ইভেন বেলাল ভাইও যখন বলছিলেন যে গণমানুষের জন্য রাজনীতি নয়, উনি কিন্তু প্রথমেই বলেছেন কথাটা, এবং উনি যতগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন মানে সব কিন্তু একটি উত্তরে হয়ে গেছে আসলে। আমি মনে করি প্রথমেই যখন উনি কথাটা বলেছেন যে এই রাজনীতি গণমানুষের জন্য নয়, এখান থেকে তো পরিষ্কার। আমি মোটেই ভয় পাচ্ছি না, বা আমার আলাদা করে রাজনীতি করবার আকাঙ্ক্ষা আছে কিনা জিজ্ঞেস করে আমি বলেছি আলাদা করে কিছু করবার না, আমি সবসময় এটার মধ্যেই থাকি, কারণ আমি রাজনীতির বাইরে কোনো কিছু ভাবতে পারি না। মানে আমি আমার অবস্থান, আমার অর্থনৈতিক অবস্থান, এটাই বাস্তবতা, এটা বাস্তবতা, আমি সেটা বলেছি। আমার কি হবে, আমি কি করব, সেটা আসলে বিষয় না। একজন মানুষ শিল্পী, কোনো একজন শিল্পী কি করবেন বা কি হতে পারে, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। জি, শেষ প্রশ্ন নেব আমরা। জি, আপনি করেন, আপনার হাতে যেহেতু আছে মাইক্রোফোনটা। আসলে শিল্পী তো গণমানুষের মধ্যেই, এর তো বাইরে না। শিল্পীদের রাজনৈতিক ভাবনা থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে শিল্পীদের রাজনৈতিক ভাবনা যখন প্রকাশ করা হয়, সাপোজ আল মনসুর সাহেব অথবা বন্যা মির্জা আপা, যখন সে রাজনৈতিক প্রকাশ করবে তখন কি হতে পারে, প্রকাশ করবে অথবা আমাদের দেশে করে, তখন যেটা সমস্যা হয়, প্রশ্ন যেটা আর কি, সেটা হচ্ছে যে এই আমাদের দেশের সব দলের ক্ষেত্রেই যেটা হয়, আমি কোনো দলের নাম বলতে চাই না, সব দলের ক্ষেত্রে যেটা হয়, যখন একটা শিল্পী তার রাজনৈতিক ভাবনা অথবা মতাদর্শ প্রকাশ করে, তখনই তার উপরে বিভিন্নভাবে বিভিন্ন খড়গ নেমে আসে। এটার কারণটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় তিনি একটি ঘটনার কথা মাথায় রেখে বলছেন। আমি কোনো ঘটনাই আপনাকে বলতে চাচ্ছি না, ক্ষেত্রে এটা হয়েছিল। মনসুর ভাই, আপনাকে দিয়ে শেষ করবো এই প্রশ্নের উত্তর। এই ঝুঁকিটা তো থাকে শিল্পীদের জন্য, কিন্তু তার কি সেই গণতান্ত্রিক অধিকার নাই? আমাকে ঘুরে ফিরে সে একই কথা বলতে হচ্ছে। রাজনীতি ব্যাপারটা কি, আমরা আমাদের দেশে যা দেখি সেটা কিন্তু না। রাজনীতি হচ্ছে একটি নাগরিকের তার যে রাষ্ট্রের কাছে তার যে দাবি, একজন নাগরিক হিসেবে সেই দাবি বিভিন্নভাবে সে পায়। রাষ্ট্রের কাজটা হচ্ছে, একটিমাত্র কাজ হচ্ছে নাগরিকের ভালো মন্দ দেখা, এবং একজন নাগরিক যদি মনে করে যে এখানে আমার ভালোটা আমি দেখছি না অতটা, তখন তার সিদ্ধান্ত নেবার যে অধিকার, সেটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি এটা না যে আমি একজন দলের সঙ্গে থাকলাম, হই হই করলাম, কথা বললাম, ওকে গালি দিলাম, ওকে ভালো বললাম। আমরা যে প্র্যাকটিসের ভেতরে আছি আমাদের দেশে, এটা রাজনীতি না। জি, সেই বিষয়টাই তিনি ঘুরিয়ে ফিরে বারবার বলার চেষ্টা করেছেন। অনেক 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 ধন্যবাদ জনাব আল মনসুর, অনেক ধন্যবাদ বন্যা মির্জা আপা আপনাকে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতির পর ফিরে এসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। বিরতির পর আমরা কথা বলবো গণমাধ্যম নিয়ে।
গণমাধ্যম নিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আজ আমরা কথা বলবো বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করছেন প্রতিনিয়ত অনেক বছর ধরে এমন দুজন অতিথি আছেন আজ আমাদের সাথে। আছেন মুন্নি সাহা, একই রকম আরেকজন অতিথি আছেন আমাদের শাকিল আহমেদ। এই দুজনই হচ্ছে বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার প্রথম প্রজন্মের সাংবাদিক। তাদের অভিজ্ঞতার শেষ নেই এবং বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার যত রকমের চ্যালেঞ্জ আছে আমার ধারণা সব কিছুই তাদের সেই অভিজ্ঞতা হয়েছে। আমরা তাদের কাছ থেকে সেই অভিজ্ঞতা শুনবো, তাদের পরামর্শ শুনবো, তাদের না বলা পেছনের কাহিনীও শুনবো। আর যথারীতি আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, তারা আমার সাথে প্রশ্ন করবেন অতিথিদেরকে। শাকিল, আপনাকে দিয়ে শুরু করি। 14 বছরের টেলিভিশন সাংবাদিকতা অনেক রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং এখনও করছেন, সেই রিপোর্টিং থেকে বার্তা বিভাগ পরিচালনা পর্যন্ত, যদি কিছুটা আমাদেরকে শেয়ার করেন। চ্যালেঞ্জের কথা যদি বলেন তো প্রতিবার নতুন নতুন চ্যালেঞ্জ এসে সামনে এসে দাঁড়ায়। প্রথমে যখন আমরা ছিলাম তখন এই মিডিয়াটা কি তাই তো আমরা জানতাম না। আমরা টিভিতে যখন কাজ শুরু, আমরা যখন একুশে টেলিভিশনে প্রথম শুরু করলাম এবং আমাদের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ে বিবিসিতে যারা আমাদেরকে শেখাতে আসলো তারা এমন একেবারে মোয়ার মতো গুলিয়ে আমাদেরকে খাইয়ে দিল। কিন্তু যখন আমরা মাঠে গেলাম এবং প্রথম আমরা যে অ্যাসাইনমেন্টে গেলাম, সেই অ্যাসাইনমেন্টটা মনে আছে, আমি এবং মুন্নিদি একই অ্যাসাইনমেন্টে ছিলাম। আমি, মুন্নি সাহা এবং মোস্তফা ফিরোজ দীপু, এই তিনজন, সৌভাগ্য আমার এই দুজনের সঙ্গে আমি যেতে পেরেছি। এবং যশোরে আমরা গেলাম। আমারও সৌভাগ্য। কি কারণে সৌভাগ্য হলো? আপনি মুন্নি সাহা এবং আমরা গেলাম হচ্ছে যশোরে এবং টিম লিডার ছিলাম না, আপনি টিম লিডার ছিলেন এবং যশোরে যে আমরা রাতের বেলা এই কারিগরি যে জ্ঞান আমরা শিখলাম। হ্যাঁ, কি কারিগরি জ্ঞান? যে ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবি সিরিয়াল অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী, শর্ট অনুযায়ী ছবি তুলে, সুন্দর সুন্দর ছবি তুলে সেই ছবির সঙ্গে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা আমি দর্শককে জানাবো। তাই জন্য আমাকে ছবি খুঁজে পেতে হবে, মানুষ খুঁজে পেতে হবে এবং সেখানে একজন খুব আমরা বড় মাপের সাংবাদিককে আমরা সঙ্গে পেলাম, ফকরে আলম। তার সহযোগিতায়, যশোরের, তার সহযোগিতায় আমরা এই তিন ছোট রথী আমরা দারুণ দারুণ সব স্টোরি পেয়ে গেলাম। সেই স্টোরি এখনও বহাল। হ্যাঁ, এখনও যদি নতুন কেউ যায় সেখানে যে ওই একই স্টোরি নতুন করে করলেও দর্শকের কাছে খারাপ লাগবে না। কিন্তু চ্যালেঞ্জগুলো যেটা ছিল যে ইয়েস, আমি যেই গল্পটি বলতে চাই সেই গল্পটি এই কম সময়ে ক্যামেরা এই সব অনুষঙ্গ, সব যন্ত্রপাতি মিলিয়ে কীভাবে দ্রুত শেষ করব। আমার পরে সিরিয়ালে আছেন মুন্নিদি, তিনি শেষ করবেন কীভাবে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন যেটি ছিল ক্যামেরার সামনে কথা বলা। ক্যামেরার সামনে কথা বলতে অভ্যাসের ব্যাপার, সাহসের ব্যাপার, অভিজ্ঞতা, দক্ষতা, কোনটা? সব কিছু একসঙ্গে। হ্যাঁ, সব কিছু একসঙ্গে এবং সব কিছু একসঙ্গে করাটা বিশেষ করে মানুষের সামনে ইটস সাচ এ ডিফিকাল্ট জব। অসংখ্য মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এবং আপনি অ্যাজ এ রিপোর্টার, আপনি একটা ভিন্ন প্রাণী, আপনি হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। এবং এই সংকট এখন আরও বেশি, কারণ হচ্ছে এখন লাইভ। এখন তো ক্যামেরার সঙ্গে ছোট্ট একটা যন্ত্র লাগিয়ে দেওয়া হয়, এখন নেই, মানুষ এখন পরিচিত। হয়তো ধরেন আমার রিপোর্টার এখন কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে, তিনি সেখান থেকে অন ক্যামেরা খুব গম্ভীর স্বরে তিনি কথা বলে যাচ্ছেন, আশেপাশের রিয়ালিটির সঙ্গে কিন্তু তিনি মিলছেন না। হি ইজ এ ডিফারেন্ট পারসন। উনি সেখানে দাঁড়িয়ে খবর দিচ্ছেন, প্রতিনিয়ত নতুন নতুন খবর দিচ্ছেন, কিন্তু তার আশেপাশের যে জায়গাটি, লোকটা কাজ কি, তো লোকটা কী করছে, এবং এই যে মেন্টাল একটা প্রেশার, সেখান থেকে বের করে নিয়ে এসে নিজেকে নির্মোহ, নিরপেক্ষ এবং খবরের প্রতি সৎ থেকে এবং প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় নতুন নতুন খবর যুক্ত করে লাইভে সরাসরি আমার আপনার কথাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়া এখন সবশেষ বড় চ্যালেঞ্জ। আপনি সেই চ্যালেঞ্জে, জি হ্যাঁ, আপনি শুরুর দিকের চ্যালেঞ্জের কথা বলছেন, তারপর তো অনেক ধাপ পেরিয়ে এসে এখনকার চ্যালেঞ্জ নিশ্চয়ই অনেক বেশি এবং অনেক মাত্রার। আমরা মুনিশার কাছ থেকেও শুরুর দিকে চ্যালেঞ্জটা শুনি, তারপরে আস্তে আস্তে এখনকার অবস্থায় আসবো। আসলে আমরা যখন শুরু করেছি চ্যালেঞ্জটা প্রথমে হলো দর্শক। হ্যাঁ, এক ধরনের অভ্যস্ততা ছিল, আমরা বিটিভি দেখেছি কিন্তু CNN, BBC দেখতাম, কিন্তু কখনো তো ভাবি নাই আমরা ওই জায়গায় যে স্পটে দাঁড়িয়ে যুদ্ধ হচ্ছে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন সাংবাদিক কথা বলছে এবং সেইটা বাংলাদেশের কোনো মানুষ বাংলা ভাষায় বলতে পারবে, সেটা আমাদের ধারণার মধ্যে ছিল না। সুতরাং ভাবিনি, যেটা অভাবনীয় একটা কাজের মধ্যে ঢুকে গেছি। এক ধরনের ভয় ছিল। প্রথম যেদিন রিপোর্ট করলাম, তখন আমরা ট্রায়ালে প্রথম যেদিন রিপোর্ট করলাম সেটা একটা টেস্ট রানে তখন দেখা গেল, কিন্তু আমি বাড়িতে কাউকেই বলি নাই, কারণ আমি ঠিকঠাক মতো বলতে পারলাম কি পারলাম না, হলো কি হলো না, আমাকে খুবই আমার প্রেজেন্সটা কতটা খবর সুলভ হলো সেইগুলো নিয়ে আমার এক ধরনের দ্বিধা ছিল। তো যখন মানে এটা আসলে কি রিপোর্টিং বলতে, আমরা তো খবরের কাগজ থেকে এসেছি, মানে যে লিখবো, কাগজে লিখবো, অনেক লম্বা একটা
500 শব্দের একটা স্টোরি হবে, সেটা 2 মিনিটে বলে ফেলাটা, ওইটাকে আসলে আমি রিপোর্টিং বলবো নাকি খবর পড়া আর রিপোর্টিংয়ের মধ্যে এক ধরনের একটা ক্লাস ছিল, বুঝাতে পারতাম না। লোকজন জিজ্ঞেস করতো কি করেন, টেলিভিশনে রিপোর্ট করি। ও আচ্ছা, খবর পড়েন না, টেলিভিশনে খবর পড়া ছাড়া আর কিছু নাই। সো সেখানে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমরা যেটা করছিলাম ওইটা আসলে কি, আমাদের আসলে সাধারণ মানুষই আমাদের অনেক কিছু শেখায়। আমার যখন প্রথম রিপোর্ট গেল তখন পানের দোকানের একজন লোক আমাকে বলল, আপা আপনারে আমি দেখছি, আপনি খবর পড়েন না, আপনি খবর কন। চমৎকার, একদম আমি ওইভাবেই বুঝতে পেরেছি আমি খবর কই আর কি, ঠিক আছে। তো ওইটা একটা ব্যাপার আমাদের ছিল। প্রথম হলো যে একেবারেই আমাদের সামনে কোনো মডেল না থাকার একটা চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশে ধরেন আমি সাংবাদিকতা শিখেছি, কিন্তু আমি তো উচ্চারণ শিখিনি। আমি ক্যামেরার সামনে দাঁড়ানোর যে একটা পার্সোনালিটি, সব কিছু মিলে দিস ইজ মানে টেলিভিশন সাংবাদিকতা ইজ এ টোটাল প্যাকেজ। সেই প্যাকেজটা আমাকে কখনো কেউ শেখায়নি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই বলেন আর একটা ইনস্টিটিউশনাল ট্রেনিং। আপনাদেরকে একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়েছিল। ঠিক আছে, আপনাদের একটা ভুল ধারণা। একুশে টেলিভিশন শিখিয়েছে যে টেলিভিশনটা শিখিয়েছে খুবই বেসিক জায়গায়। আমাদের কিন্তু একঝাঁক সাংবাদিককে তারা নিয়েছিল, আমাদেরকে সাংবাদিকতার এথিক্স, 5W1H কি, কিভাবে রিপোর্ট লিখতে হবে, এগুলো কিন্তু শেখায়নি। ইউনিভার্সিটি শিখেছেন? এগুলো শিখে 9 বছর সাংবাদিকতা করার পরে আমরা 21 টিভিতে পরীক্ষা দিয়ে ওখানে চান্স পেয়েছি, ঠিক আছে। মানে কোনো স্বজন প্রীতি বা মামা খালুর কোনো ব্যাপার ছিল না, আমার আর শাকিলের সকলেরই একই অবস্থা ছিল। আমরা সাংবাদিক হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা যে ট্রেনিংটা পেয়েছি সেটা টেলিভিশন ট্রেনিং। আমরা প্রথম টেলিভিশন ক্যামেরা দেখেছি, প্রথম মাইক্রোফোনটা কিভাবে ধরতে হবে, এটাকে কি বলে, ক্লিপ মাইক্রোফোন, ভয়েস ওভার কি, এইসব দু একটা ছোটখাটো জিনিস শিখেছি। এর চেয়ে বেশি কিছু কিন্তু বাকিটা কাজ করে করে প্রাথমিক অভিজ্ঞতা শুনলাম। আস্তে আস্তে বড় চ্যালেঞ্জগুলোর দিকে আসবো, তার আগে প্রশ্ন নিতে চাই। কে প্রশ্ন করবেন? জি পেছনে। উনি আপু, আপনাকেই প্রশ্নটা করবো। আসলে আপনার মানে ছোটকাল থেকে কি ভিউ ছিল যে আপনি বড় হয়ে সাংবাদিক হবেন বা এই টাইপের কিছু? একেবারেই মানে পার্সোনালিটি ইন্টারভিউর সময় খুব কমন একটা প্রশ্ন। আচ্ছা, না ছোটবেলা থেকে সাংবাদিকতা না, খুবই চ্যালেঞ্জটাই বা আপনি কিভাবে নিলেন? বা ফ্যামিলি তো আমাদের এখনো ফ্যামিলিটা ওইভাবে যায় না যে আমার বোন যদি চায়, আমার বাপ মা তাকে এখনো হয়তো বলবে না যে তুমি একটা পেশায় যা বা অন্য পেশা ছেড়ে, মানে টেলিভিশন সাংবাদিকতার মতো একটা চ্যালেঞ্জিং পেশা, সেটা আপনি কিভাবে আসলে বাসায় ম্যানেজ করেন? সেটাও অনেকটা আমি আমার এই মানে প্রাথমিক আলোচনায় বলে ফেলেছি যে আমরা তো বুঝতামই না এটা কতখানি চ্যালেঞ্জ। আর আমি যখন বড় হয়েছি তখন আসলে আমাদের সামনে কোনোদিন টেলিভিশনে কোনো টেলিভিশন রিপোর্টার অন্তত বাংলাদেশের দেখিনি যে যাকে দেখে আমার এইম ইন লাইফ, বড় হয়ে কি হব, আমি বড় হয়ে কি হব, এই রচনা লিখতে গিয়ে ডাক্তার হবই লিখতাম, ঠিক আছে। তারপরে যাই হোক পড়তে পড়তে বা আমার বড় ভাই ইয়েতে ফটোগ্রাফার ছিল, ওর সঙ্গে টুকিটাকি কাজ করতে করতে সাংবাদিক হলাম। মানে আমি পত্রিকায় কাজ করেছি এবং তারপরে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম, বাংলাদেশে যেহেতু নতুন একটা টেলিভিশন নিয়ে 21 টিভি হাজির হলো সেই সময়, তখন সেটা একটা সাহস, মানে চ্যালেঞ্জ নয়, অনেকটা রিস্ক, যে এটা হবে কি হবে না, বাংলাদেশের মানুষ আপনারা দেখবেন কি দেখবেন না, এটা ক্লিক করবে কি করবে, মোটামুটি অনেকটা চ্যালেঞ্জ নিয়ে আমি তখন অনেক বিখ্যাত সাংবাদিক পত্রিকায়। তারপরেও মনে হয়েছে যে ঠিক আছে, মানে হলে হবে না হলে নাই, আমি আবার হয়তো ঝুঁকির মধ্যে গেছি। তারপরে আবার চ্যালেঞ্জের আরেকটা ব্যাপার ছিল যে টাইম, মেয়ে হিসাবে অনেক কিছু আছে যে বাসা থেকে অ্যালাউ করবে না, রাত 10টার সময় বাড়ি ফেরা, তারপরে একা একা ঢাকার বাইরে যাওয়া ইত্যাদি নানান কিছু এগুলো আছে। সেগুলো সবই আমাদের সহকর্মী এবং আমি সবচেয়ে কৃতজ্ঞতা জানাতে চাই আপনারা, আমাদের দর্শকরা, বাংলাদেশের মানুষ এত হেল্পফুল, আপনারা আমাকে সাংবাদিক বানিয়েছেন। আমি সকলের প্রতি খুবই কৃতজ্ঞ। আমাকে যেভাবে মানুষ ভালোবেসেছে, প্রোটেকশন ইত্যাদি, এগুলো আসলে বাংলাদেশের মেয়েদের জন্য কোনো ইস্যু না। এখন যদি কেউ ইস্যু বানাতে চায় বানাবে, কিন্তু আমি কাজ করে দেখিয়েছি এবং আপনারা সহযোগিতা করে দেখিয়েছেন। সো আমার মতো আরো 100 মুনিশা হওয়া সম্ভব মনে করি। শাকিল, শুরুটা যেমনটা বলেছিলেন, এই 14 বছর পরে এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, টেলিভিশনের সংখ্যা অনেক বেড়েছে। এখন আপনি একটি টিভি চ্যানেলের বার্তা বিভাগ পরিচালনা করছেন। এখন যারা নতুন করে প্রফেশনে আসছে বা গত 5-7 বছরে যারা এসছে, তাদের চ্যালেঞ্জটা তো নিশ্চয়ই একটু অন্য রকমের। তাদের সাথে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কী হয়েছে? তাদের সাথে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় যে সংকটটাই আগে বলি, বলো সংকটটা যেটি হয়, আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন আমাদের সামনে একটা ভিশন ছিল যে আমি দেশের জন্য এই কাজটা করতে চাই, অথবা আমি সাংবাদিকতা করে মূলত
দেশ ছিলই, আপনি যে কোনোভাবেই যান দেশটা কমন ছিল। হ্যাঁ, আপনি রাজনীতি যাই করেন না কেন, আপনি দেশের জন্য ভালো করতে চান। দেশের মানুষ যদি খবর না জানতে পারে, দেশের মানুষ যদি ইনফর্ম না থাকে, তাহলে সে কোন পলিটিক্যাল পার্টি বেছে নেবে? সো তাকে ইনফর্ম করানোটাই প্রথম কাজ। এরকম নানা রকম বিভিন্ন জন যারা সাংবাদিকতায় আমাদের সময় বা আমাদের আগের জেনারেশন যারা এসছেন আপনাদের সময়কার, তাদের কিন্তু ম্যাক্সিমাম ধারণাটা এই ছিল, সাংবাদিকতা আসার পেছনে কার্যকারণ ছিল এই, তার ইচ্ছাটা ছিল সেই, স্বপ্ন ছিল তাই। কিন্তু আমাদের সময় এসে ধাক্কা আমি প্রচুর খেয়েছি, যে তারা হয়তো কাজটাকে কাজ হিসেবেই দেখেছেন, এটাকে পেশাকে পেশা হিসেবেই দেখেছেন, কিন্তু পেশার পেছনে যে প্যাশন, পেশার পেছনে যে মমত্ববোধ এবং ছাড় দেওয়ার মানসিকতা, নতুন যারা আসছে তাদের মধ্যে তাদের সবার একরকম তা না। এটা এখনো আমি দেখি যে যারা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যাদেরকে আমরা পাই, যারা খানিকটা রাজনীতি করে এসেছেন, খানিকটা পড়াশোনা করে এসেছেন, তাদের মধ্যে এটি ভিন্ন। কিন্তু তারা না আবার কেন যেন অ্যাপ্লাই যখন করেন তাদের সংখ্যাটা কম। যারা আছেন কিন্তু সংখ্যাটি কম। আপনি আমি দ্বিমত পোষণ করতে চাই, কারণ শাকিল বলছে যে তারা কাজটাকে কাজ হিসেবে, পেশাটাকে পেশা হিসেবে নিচ্ছে। আমার অভিজ্ঞতা আরও তিক্ত। আমার মনে হয় যে আমরা আসলে কখনোই, ধরেন আমাদের শাকিল আমরা 10 বছর পার করে দিয়েছি ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে পরিশ্রম, সেগুলো নিয়ে কখনো কথা বলিনি। কিন্তু তারপরে যখন নাকি টেলিভিশন অনেক বুমিং, মানে 25টা টেলিভিশন হলো, মানে কোনো একটা অ্যাসাইনমেন্টে 50টা ক্যামেরা থাকে, 150 জন রিপোর্টার থাকে, এবং এত লোক, সব কিছু সহজ হয়ে গেল, তখন আর ভেতরের পেইনটা আসলে কেউ জানে না, বোঝে না। এটা যে শিখে আসতে হয় সেটাও মানুষ রিয়ালাইজ করে না। সুতরাং কাজ এবং পেশা এটা খুবই শক্ত শব্দ বলেছে, এবং এইগুলোর মধ্যে এক ধরনের নিবেদন আছে। সেইটাও আমরা যাদের নিয়ে এখন কাজ করি বা কাজ করতে হচ্ছে, সকলের মধ্যে, আমি বলছি না কেউ কেউ আছে খুবই ভালো জায়গা ধরছে, তার মধ্যে খুবই কম। টেলিভিশন ইজ এ ভেরি ইজি, এবং এটার মধ্যে যে কোনো, মানে ধরেন অনেকেরই ধারণা এরকম যে ও আছে টেলিভিশন রিপোর্টিং, দাঁড়ায় একটা লিপস্টিক লাগায় মুন্নি সাহার মতো ভর বললেই হয়ে গেল। এটা এইরকম একটা ইজি একটা ধারণা হয়েছে, এবং আমাদের আসলে লোকবল কম, ট্রেনিং সেন্টার নাই, শেখাই না আমরা অনেক বেশি টেলিভিশন। সুতরাং আমরা অনেক সময় অনেক কিছু মেনে নেই। আমি জানি আমার সামনে একটা ছেলে একটা মেয়ে পারছে না, হচ্ছে না, ওটা সাংবাদিকতা কোথায় কাজ, কোথায় পেশা, আর দেশটা অনেক বড় কথা, দেশ, গণতন্ত্র, আপনার 3 গয়ের যে, সেগুলো তো অনেক অনেক বড় ব্যাপার। সেটার জন্য অন্তত 10টা ভালো বই পড়তে হবে। সেই 10টা বই কেন, আমরা তো একটা চটি বই পড়া লোকও পাই না, কিন্তু তাদের দিয়ে আমাদের চালায় নিতে হয়। নতুন যারা আসছে অনেক বেশি আগ্রহ নিয়ে, তাদের মধ্যে এই পড়াশোনাটা, এই জানাটা, এই যোগ্যতাটা কতটা আছে, নাকি শুধুমাত্র মাইক্রোফোন হাতে নিয়ে বলতে পারলেই, ভয়েস দিতে পারলেই আমার সাংবাদিকতা হয়ে যাচ্ছে? টেলিভিশনটা অনেক বেশি সহজ আমরা মনে করি, অথবা মানে আমরা ওইভাবে একসেপ্ট করি, যেহেতু প্রযুক্তি একটা বড় ভূমিকা পালন করে। প্রযুক্তি বড়, যেমন ধরেন আমরা যখন 21 টিভিতে প্রথম ব্যাচটা ট্রেনিং করছি, যার উচ্চারণ একটু খারাপ, তারা কিন্তু খুব ভালো সাংবাদিক, কিন্তু একটু পিছিয়ে গেছে। আমি এটা একটু করে বলি যে আমাদের কিন্তু এখন কিন্তু এগুলো কোনো কিছু বলার নাই। আপনি বাংলা শুদ্ধ করে বলতে পারলেন কি পারলেন না, আপনি বাংলাদেশের পতাকার রং লাল সবুজ আছে, লাল সবুজ, সেটা জানেন কি জানেন না, তাতে কিছুই যায় আসে না। তারাই সাংবাদিক হয়ে যাচ্ছে টেলিভিশনে, এত সহজ হয়ে যাচ্ছে বিষয়টা। আমি একটা ছোট জিনিস বলে শেষ করতে চাই। আমি এটিএন নিউজ যখন আমরা শুরু করি, নানা রকমের রেফারেন্স আসে, তো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অনেক ভালো লোকজন আসছে, আমার টিমটা অনেক ভালো, আমি খুবই গর্বিত। এমনও আমি ইন্টারভিউ নিয়েছি 5 জন মন্ত্রীর সুপারিশ করা, তার আমি ইন্টারভিউ নিলাম, এবং তিনি কি করেন, তিনি রামপুরায় একটি দোকানে চুল কাটেন। তিনি একজন নরসুন্দর, তার ইচ্ছা হয়েছে টেলিভিশনের, উনি রিপোর্টিংয়ে কাজ করবেন, অথবা ক্যামেরা পার্সন হিসেবে কাজ করবেন। আপনি বলেন, এটা যদি 5 জন মন্ত্রীর সুপারিশ করা, ওটা একটা ডকুমেন্ট হিসেবে আমি রেখে দিয়েছি, তার ইন্টারভিউটাও আমি অন ক্যামেরা করেছি। তাহলে এটা যদি অ্যাটিটিউড হয়, এটা যদি সহজভাবে একজন নাপিত, যে নাকি পড়াশোনাই করে নাই, সে টেলিভিশনে 5 জন মন্ত্রীর সুপারিশ নিয়ে এসেছে, আমাকে মানে প্রেশার ক্রিয়েট করলে, ধরেন তথ্যমন্ত্রী প্রেশার ক্রিয়েট করলে, তো আমার ওই নাপিতকে নিতেই হতো। এটা একটা বড় চ্যালেঞ্জ। শাকিল, আপনি ওই বিষয়ে যুক্ত চ্যালেঞ্জ, কিন্তু দিন শেষে যেটা হয়, যার পড়াশোনাটি নাই, এবং এখন নানা রকম টেলিভিশন কিন্তু সহজ না,
দিন শেষে। হ্যাঁ, মুন্নিদির এটিএন নিউজ বলেন বা আমাদের 71 টেলিভিশন বলেন, আমাদের রিসোর্সের সংকট আছে এবং রিসোর্সের সংকটটা এমন যেখানে কাজ করা যে কোনো সাংবাদিকের জন্য, যে কোনো সাধারণ মানুষের জন্য, সাধারণ ছেলের জন্য যারা ব্যাংকে চাকরি করে, ব্যাংকে আমি জানি অনেক দূর 9টা পর্যন্ত 10টা পর্যন্ত কাজ করতে হয়, কিন্তু সাধারণ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তাদের চেয়ে কষ্টকর, অন্তত 4 থেকে 5 গুণ বেশি কষ্টকর। এই কষ্টটা তখনই তিনি অ্যাডপ্ট করতে পারবেন, তিনি তার গায়ে সয়ে নিতে পারবেন যখন তার মাথায় আছে ইয়েস আই এম ডুইং সামথিং, যেটা আমাকে দিন শেষে আমার মনকে খুশি করছে, আত্মাকে উপকার করছে, তৃপ্ত করছে। এটা যদি না থাকে, ফলে যেটা হচ্ছে আমরা দেখি যে যারা শুরুতে এই স্বপ্ন নিয়ে এসেছিলেন তারা কিন্তু ধীরে ধীরে ঝরে পড়তে বাধ্য, এবং ঝরে পড়ার প্রসেসটাও যাদের ডেডিকেশন এবং কমিটমেন্ট আছে তারাই টিকে থাকে, তারা টিকে থাকছেন। ফলে 1-2 বছর পরে এক ধরনের ঝরে পড়ে। তারা যেটা হয় বড় টিভি থেকে ছোট টিভিতে চলে যায় একটু বেশি বেতনে যাওয়ার পরে, কারণ তার মাথায় তো হচ্ছে দ্রুত বড় হওয়ার স্বপ্ন, সে একটু বেশি টাকা পেলেই আরেকটা বড় অন্য টেলিভিশন চলে যায়, তো সেই টেলিভিশন সেটি ধরে নিলাম সেটি বড় টেলিভিশন, কিন্তু দিন শেষে সেটা হয়তো ক্লিক করে না, ক্লিক না করে সে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। তার নাম আর কেউ বলে না, তার রিপোর্ট আর কেউ দেখে না, দর্শকের সঙ্গে তার সংযোগটি থাকে না। যখন থাকে না তখন সে আস্তে আস্তে কিন্তু ঝরে পড়ার কাতারেই চলে যায়। আপনি হ্যাঁ, সে টিকে থাকে, সে চাকরিতে থাকে, সাংবাদিক আর বড় পজিশনে থাকে, এই জায়গাটা পজিশনে বড় গাড়ি চালায়, বড় বাড়িতে থাকে, বড় বাড়িতে হয়, অন্যদিকে হয়তো অর্জন থাকতে পারে। আমরা প্রশ্ন নিয়ে আরেকটা, জি আপনি পিছনে। দিদিকে নমস্কার জানাচ্ছি, দিদিকে আমার অনেক ভালো লাগে। তো দিদির কথার সুর ধরে আমি বলবো, আসলে আমাদের দেশে এখন আমি সাংবাদিকতায় আসতে চাই, টিভিতে আমি কয়েক জায়গায় ভাইবা দিয়েছি, কথা বলেছি তাদের সঙ্গে, তো একটি টিভিতে আমি নাম বলবো না, ওখানে গেলাম একেবারে টপ লেভেলের, ওখান থেকে আমাকে যখন ভাইবা নেয় আমি রিসার্চার হিসাবে দিয়েছিলাম, বাট আমার রিসার্চে কাজ করার কোনো রকম ইন্টারেস্ট ছিল না। তারপরে আমি সেখানে যাই এবং আমি ভাইবা দিই, দেওয়ার পরে আমাকে মানে ছোট করে প্রশ্ন, তো সেখানে হচ্ছে আমাকে বলা হয় যে আমাকে রিসার্চ সেকশনে কাজ করতে হবে, তো আমি রিপোর্টিংয়ের কথা বলি, তখন আমাকে বলে যে রিপোর্টিংয়ে অনেক ব্যাপার আছে, চেহারা, তারপরে উচ্চারণ, এইসব বলে টপ লেভেল থেকে। তাহলে এগুলো কি আসলে আমরা যারা নতুন সাংবাদিকতায় আসতে চাই আমাদের কি আমাদের তো ইনকারেজ করে না, এটা আপনি বলছেন ডিসকারেজ করছে, ধন্যবাদ আপনাকে। তাহলে এটার উপায়টা কি? হ্যাঁ, এগুলা কিন্তু মানে ধরেন আমরা তো চাই আপনি খালি সাংবাদিক থাকবেন নাকি একজন ভালো সাংবাদিক থাকবেন। আপনার কিন্তু বেসিক একটা জিনিস ভালো আছে, আপনি খুব ভালো রিসার্চার, খুব ভালো একটা সাবজেক্টে পড়েন এবং আরও 10টা ভালো বই পড়েন, আপনার এডুকেশন কোয়ালিটি যেটুকু আমি বুঝলাম। কিন্তু আমি তো চাই আপনাকে বেস্ট রিপোর্টার করতে, শাকিল আহমেদের মতো সুন্দর করে কথা বলে, ওর উচ্চারণ, ক্ল্যারিটি, শাকিলের মানে গড প্রদত্ত ওর ভয়েসটা আছে, ঠিক আছে। শাকিল আহমেদের মতন আরেকটা এত সুন্দর করে ডেলিভারি, উচ্চারণ পরিষ্কার, ও তো আর আসলে টেলিভিশন সাংবাদিক হওয়ার জন্য হয় না, কিন্তু নর্মালি ও হয়ে গেছে, এটা ওর অ্যাডেড ভ্যালু। হ্যাঁ, ও 8-10টা সাংবাদিকের চেয়ে শাকিলের নামটা একটু আলাদা করে বলে, তো সেই কারণে যখন এই মানে উচ্চপদস্থ যারা থাকে তারা চায় যে আমার রিপোর্টিং টিমে 10টা শাকিল আহমেদ থাকবে, যাদের উচ্চারণ ভালো, যাদের মাথাটা ভালো, যারা দেশের জন্য কাজ করতে চায়, যারা সুন্দর করে কথা বলে, বেস্ট রিপোর্টার 10টা। তো আমিও তো এরকমই করি, আপনি হয়তো আমার কাছে গেলে আমিও একটু দুর্ব্যবহার করতাম, উচ্চারণটা ভালো না, ঠিক করে শিখে আসো বাবা। কিন্তু আমাদের সময় যেটা ছিল আমরা তো জানতামই না, আমি যদি জানতাম যে আমার উচ্চারণ ভালো করে যেতে হবে, আমি অন্তত 3 মাসের, 6 মাসের, 1 বছরের একটা কোর্স করে যেতাম, যে আমার কোথাও আঞ্চলিকতার ব্যাপার আছে, উচ্চারণ অনেক জায়গায় পরিষ্কার না, সেগুলো ঠিকঠাক হয়ে যেতাম আর কি আমাদের সময়। যদি আমি একটুখানি করতে চাই, আমার মনে হয় যে কারণ প্রথম বছর যেটি হয় যে এটা তো খুবই রেসপন্সিবল জব, অসম্ভব দায়িত্বশীল একটি কাজ, তো সেই জন্য যারা প্রথম সাংবাদিকতায় আসেন প্রথম বছর তাদেরকে এক ধরনের শৃঙ্খলা, তারপরে কি বলে চোখ রাঙানি এবং তাদেরকে শাসন, এর মধ্য দিয়েই তাদেরকে নিয়ে যাওয়া ভালো। না হলে যেটা হবে তিনি বুঝতেই পারবেন না, ইটস এ পার্ট অফ দ্য ট্রেনিং, এবং আপনার যা কিছু ভুল এবং যা কিছু শুদ্ধ এটি মুখের উপর আপনাকে না বলে দিতে পারলে আপনি নিজে অন্য কারো ভুল কিংবা শুদ্ধ আপনি ধরতেই পারবেন না। সো সাংবাদিকতার এটি ঠিক এখানে ঠিক এটা ঠিক ইজি গোয়িং না, হ্যাঁ, এটা ঠিক মানে ভালো সবই ভালো নয়। আপনার যদি কোনো দোষ থাকে সেটি তাকে পরিষ্কারভাবে বলতে পারাটাই একটা গুণ বলে আমরা কিন্তু মনে করি, কিন্তু তাতে আপনার হতাশ হওয়া চলবে না। আরেকটি কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো আমরা ম্যাক্সিমাম টিভিতেই দেখি আসলে সাংবাদিকতা নিয়োগের ক্ষেত্রে সেভাবে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয় না, 2-একটা টিভি চ্যানেলে হয়তো বা শুরু হয়েছে, কিভাবে নিয়োগ করা হয় ম্যাক্সিমাম টিভি চ্যানেলে কিন্তু নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় না। দেখি
দেখি সাংবাদিক হিসেবে একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি নাই। ধন্যবাদ আপনাকে। এখন যেই প্রক্রিয়া নেওয়া হোক না কেন, আপনি যখন বার্তা বিভাগে একজনকে নিয়োগ করবেন, রিপোর্টার বা নিউজ রুম এডিটর অথবা নিউজ প্রেজেন্টার, সে যদি কোয়ালিফাই না করে, মানে যেই যোগ্যতাগুলো থাকলে পরে আপনি তাকে কাজে লাগাবেন, স্ক্রিনে দেবেন, সেগুলো ছাড়া তো যেই প্রক্রিয়া আসুক নেওয়ার তো সুযোগ নাই। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে 21 টেলিভিশন দ্বিতীয়বার যখন শুরু হলো, তখন আমরা মধ্যে 2-3 জন মিলে প্রায় 40 থেকে 50 হাজার সিভি আমরা নিজেরা খুলেছিলাম। এবং খুলে, এবং আপনি যেটা বলেছেন যে নিয়োগ দেওয়া বিজ্ঞপ্তি, তা না, কিন্তু বিজ্ঞপ্তি দেয় হয়তো আপনার চোখে পড়েনি। হ্যাঁ, সেটি কোনো না কোনো মাধ্যমে নতুন যারা যায় তারা সবসময় দেয়, আর যারা পুরনো তারা কিন্তু পুরনো মাঝে আমি তো এটি নিউজের কথা, আপনি 2-4 দিন, গত ধরেন 10 দিনের যদি কেউ রেগুলার দেখে থাকেন, স্ক্রলের মধ্যে কিন্তু আমাদের চলছে যে আমরা সাংবাদিক নিতে চাই। আমি রিসেন্টলি যেটা দিলাম সেটা আমাদের নিউজ প্রেজেন্টার নিতে চাই, এবং ক্যাটাগরিক্যালি লেখা আছে। আমি অন্য টিভি চ্যানেলে এরকম দেখেছি, এটা আমাদের রেগুলার। এখন পত্রিকা সেভাবে না। আচ্ছা, ওনাদের একটা অসুবিধা আছে যে 25টা চ্যানেল, কে কোথায় কোন দিক থেকে দিচ্ছে, তো আপনাকে সবগুলোই অনুসরণ করতে হবে। এবং সেখানে সেই নিয়োগে যেটা ছিলাম আমরা, যে সেখানে শেষ পর্যন্ত কিন্তু আমরা বোধহয় 22 জনকে সিলেক্ট করতে পেরেছিলাম ওই 40-50 হাজার থেকে। ইটস এ হিউজ ডিফিকাল্ট জব। এবং এর এখনও 71 টেলিভিশনও এরকম অনেক অসংখ্য নাম্বার যখন আমরা শুরু করি, যমুনা টেলিভিশনে যখন আমরা ছিলাম, অসংখ্য নাম্বার। কিন্তু টিপস হচ্ছে, যিনি সিভিটি দিচ্ছেন সেই সিভি শুড টেল, মানে সে বলতে পারা উচিত যে উনি কে। হ্যাঁ, এটা যেন দেখে যেন আমি বুঝতে পারি, এবং এই দেখে বোঝাটার সহজ উপায়, আপনি গড় সিভি বানাবেন না, আপনি যেন আপনাকে ট্রুলি রিপ্রেজেন্ট করে আপনাকে, সেই রকম একটি সিভি যেন আপনি দিতে পারেন, সেটা সবার সবচেয়ে বেশি জরুরি। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফেরত আসবো, এসে আবারও 2 জন অতিথির সাথে কথা বলবো। সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। দেখছেন SA-টিভিতে। আমরা আজ কথা বলছি বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে। আমাদের 2 জন অতিথি, ATN নিউজের বার্তা প্রধান মুন্নি সাহা এবং 71 টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদ। 21 টেলিভিশন অনেক তারকা তৈরি করেছে, যারা এখন বিভিন্ন টিভি চ্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এবং সগৌরবে যার যার দায়িত্ব পালন করছে বিভিন্ন পর্যায়ে। 21 টেলিভিশনের পরে অনেক টিভি চ্যানেল এসছে, এখন বোধহয় 24-25টা চ্যানেল আছে। এরপরে সেই মানের তারকা তৈরি হয়নি কেন? আপনারাই তো আমার দায়িত্বে আছেন, আপনাদেরই তো দায়িত্ব তারকা তৈরি করা। আমি বলি যে আপনি বলেছেন 21 টেলিভিশন কি তারকা তৈরি করার জন্য 21 টেলিভিশন চালু হয়েছিল কেন আমি জানি না, কিন্তু তাদের একটা তারকা খ্যাতি হয়েছে। তারকা খ্যাতি হয়েছে, আমি তো শাকিল আহমেদের মতো সেই খ্যাতি সম্পন্ন সাংবাদিক 14 বছরে কেন হলো না? এটা হলো মানুষ, এবং এটা রেসিপ্রোকাল। আমার মাথায় যদি ওই যে আপনি গণতন্ত্র, গণমানুষ, যেটা সেগুলো আমাদের মাথায়, ওই যে ছোটবেলায় আমাকে কোনো নাজমুল আশরাফ শিখাই দেয়নি, মানে 14 বছর আগে, কিন্তু কেমনে ওটা ছিলাম, ওটা হয়তো বিল্ট ইন আমাদের মধ্যে ছিল। তো গণমানুষের ভালোবাসা আর গণমানুষকে সার্ভিসটা দেয়া, এই দুইটা একসঙ্গে যোগ হয়ে গেছিল। সে কারণে হয়তো আপনি তারকা বলছেন, আমি বলছি সাংবাদিক হয়েছি বা প্রফেশনাল হয়েছি। আমি ঠিক তারকা শব্দটি নিতে চাই না ঘাড়ে। হ্যাঁ, আমি যদি বলি যে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং পরিচিতি, এইভাবে যদি বলি, অথবা অ্যাকসেপ্টেবিলিটি, হ্যাঁ, তারা মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, সেটা। তারপরে আর কেন হয়নি, এটারও আরেকটা হলো যে তখন 21 টিভি একটা বড় টিভি, একেবারে এটার একটি টিভি চ্যানেল ছিল, সেই কারণে সেটা একটি, এবং শুধু একটি টিভি চ্যানেল থাকলেও তার আগে কিন্তু ATN বাংলা বা চ্যানেল আই তার আগে ছিল, সেইভাবে তারা সংবাদ নিয়ে ওইভাবে করেনি। কিন্তু সুযোগের সঙ্গে কোয়ালিটিরও একটা ব্যাপার আছে, যে একটি টিভি থাকলেই যে আপনি ক্লিক করবেন আর অন্যরা করবে না তা কিন্তু নয়। তার সঙ্গে আপনি সার্ভিসটা কি দিচ্ছেন, আপনি কোন কোয়ালিটির সাংবাদিকতা অথবা পারফরমেন্স দিচ্ছেন, সেটার উপরেও ডিপেন্ড করে। তো সব কিছু মিলে এই প্যাকেজটি একেবারে ম্যানেজমেন্ট, ট্রেনিং, আদর্শ এবং জনগণকে সার্ভিসটা দেওয়া, সেগুলোর টোটাল প্যাকেজটা বোধহয় 21 টেলিভিশনের বেলায় খুব ভালো ছিল। সে কারণে তখন 24 জন, বা তারপরে এর সঙ্গে সঙ্গে শুধু তো আমি বলছি যে রিপোর্টিং এর 24 জন নয়, বিভিন্ন পর্যায়ে। এখন আপনি শুধু বলেন যে টেলিভিশন হয়তো আমরা 24 জন ঘুরে ফিরে চালাচ্ছি বিভিন্ন চ্যানেল, কেন নাটক আপনি দেখেন যে যেই আফসানা মিমি বন্ধন নামে প্রথমে একটি সোপ শুরু করলো, টিভি সোপ,
এখন মিমি ওই জায়গায় এই যে সোপ নাটকের জন্য মিমি 1 নাম্বার, বা ধরেন আলিজাকের এই যেই টক শোর একটা নতুন ঘরানা উনি তৈরি করলেন সরাসরি অনুষ্ঠানটি দিয়ে, তাকে তো ওই জায়গা তারপরে আর তাকে ছুঁতে পারেনি কেউ। এরকম দেশ জুড়ে অনুষ্ঠান আর কোথাও হয়। আমার মনে হয় যে আমি অ্যাড করতে পারি, উনি যুক্ত করুক, তারপর আপনার প্রশ্নটা নেব। আমার মনে হয় 3টা ছোট ছোট বিষয়। একটা হচ্ছে যে আমি বিশ্বাস করি টেলিভিশন জ্ঞান হচ্ছে 18 থেকে 20 পর্যন্ত। 18 পর্যন্ত সবাই অ্যাচিভ করতে পারে, কিন্তু 18 থেকে 20 মাত্র 2 মার্ক। এটি অ্যাচিভ করবার জন্য যেই ধরনের সাংবাদিক হওয়া দরকার, 90 পরবর্তী প্রজন্মটি গিয়েছিল হচ্ছে 21 টেলিভিশনে, এবং এরপরে কিন্তু বড় ধরনের কোনো সেই সংগ্রামের মধ্য দিয়ে এই জাতিকেও তখন ওই চর্চার মধ্যেই কোনো সময়টা একটা গুরুত্বপূর্ণ ছিল। 2 নম্বর হচ্ছে যে প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পেরেছিল 21 টেলিভিশন অ্যাজ এ কমপ্লিট প্রতিষ্ঠান, এবং তার ট্রেনিং, তার ম্যানেজমেন্ট, তার খরচ করার সক্ষমতা এবং তার আয় করার বিরাট সুযোগ একক টেলিভিশন হিসেবে, টেরিটোরিয়াল টেলিভিশন হিসেবে। ট্রান্সপারেন্সি মানে সততা টু এভরিওয়্যার, মানে এটা উইদিন দ্য টিম অ্যান্ড সততা টু দ্য পিপল আর কি, হ্যাঁ সবই ছিল। এর কোনো একটা যদি আপনার ঘাটতি থাকে, কোনো একটা, যে হ্যাঁ আমি একটি টিভি করছি কারণ আমার ব্যাক ইন মাইন্ডে আছে যে আমার রাজনৈতিক ব্যবসা করব, আমি রাজনৈতিক ফায়দা লুটবো, আমি আমার এজেন্ডা বাস্তবায়ন করব, আমি অমুক ব্যবসা পাবো, এই অনেকগুলো ফায়দা যদি ব্যাক ইন দ্য মাইন্ডে থাকে, তাহলে আপনার এন্ড প্রোডাক্ট যেখানে যে দাঁড়াবে অবশ্যই সেটি 18, হ্যাঁ সবসময়। কিন্তু মানে কোয়ালিটি ছাড়া তো আবার টিকে থাকা, প্রতিযোগিতায় টিকে থাকা তো খুব মুশকিল। হ্যাঁ, সেই কোয়ালিটি কিভাবে অর্জন হবে? কোয়ালিটি অর্জন করার প্রসেস কি? প্রসেস হচ্ছে প্রথমে আপনাকে ভালো বীজ পেতে হবে, ডেফিনেটলি এখনও সেটি পাওয়া সম্ভব, কিন্তু পেতে হলে যেই পরিমাণ পে আপনাকে করতে হবে, যেই পরিমাণ অ্যাটেনশন আপনাকে তার জন্য দিতে হবে, এবং তাকে যেই পরিমাণ রিসোর্সেস আপনাকে দিতে হবে, সেটি এখনকার টেলিভিশনগুলো দিচ্ছে না। যদি দিয়েও থাকে, আবার সেই মার্কেটটাও কিন্তু অনুপস্থিত। মার্কেটটি এখন ডিভাইডেড বাই 25। আমরা নিজেদেরকে বড় করছি না ওই ব্যাচ। এখনো বহু সাংবাদিক আছে যারা সমমানের কাজ করে, কিন্তু তবু একজন মুন্নি সাহা, জয় মামুন, মুন্নিদির কথাই বলবো, উনি এখনও রিপোর্টিং যেটি করে, আপনি দেখবেন এটি সবসময় মনে হবে হ্যাঁ আমি তো বোধহয় পারি এই পর্যন্ত, কিন্তু 18-র পরে যাওয়াটা ইজ ডিফিকাল্ট। এই জায়গাটা আমি আবার মুন্নি সাহার কাছ থেকে জানতে চাইবো। উনি এখন বার্তা বিভাগের দায়িত্বে আছেন, বার্তা প্রধান, কিন্তু এখনও প্রায় দেখি আমরা তিনি রিপোর্টিংও করেন, অনুষ্ঠান উপস্থাপনা করেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন, সবগুলো একসাথে কিভাবে ম্যানেজ করেন জানবো। তার আগে আপনার প্রশ্নটা। ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো যে আজ থেকে 10 বা 15 বছর আগে যখন আমরা দেখতাম যে সাংবাদিকদের এক ধরনের নিজস্বতা বা বলি বা তাদের স্বাধীনতা বলি সেটা ছিল, কিন্তু ক্রমান্বয়ে যখন আমাদের এই কর্পোরেট হাউসগুলো ক্রমান্বয়ে যে বিজনেস মানে কমিউনিটির আন্ডারে চলে যাওয়াতে আপনারা কি মনে করেন যে অ্যাজ এ জার্নালিস্ট আপনার বা রিপোর্টার হিসেবে আপনাদের কোনো না কোনোভাবে আপনাদের চিন্তা বা মতামতের ক্ষেত্রে সেই প্রভাবটা থাকছে? বা মালিকানার আমি এক্স্যাক্টলি মালিকানা বলছি, এবং মালিকানা অনেক ক্ষেত্রে তাদের রাজনৈতিক কানেকশন, সেটা কোনোভাবে আপনাদের রিপোর্টিং মালিকানা এবং রাজনীতি এই দুটো বিষয় আপনাদের দুজনের কাছে জানবো। তার আগে আমার আগের যে প্রশ্নটা ছিল তার উত্তর দেন। আচ্ছা, মানে কেন কিভাবে আমি মানে একসাথে সবকিছু করছেন, সেটা কি মানে এই 14 বছর ধরে আপনার এত স্পিরিট, এত এনার্জি কিভাবে পাচ্ছেন? টু মাচ না, আমি কি খুব কিছু করতে পারছি বলে আমার মনে হয় না, কিন্তু মানে সেটা পর্দায় সাক্ষী, দর্শক সাক্ষী না, ফর সাম রিজন আমার আসলে নিউজ রুমটা ম্যানেজ করতে হয়, মানে ওই নেশাটা আপনার লেগেই আছে কাজের। হ্যাঁ, এটা আমার এক ধরনের বলতে পারেন যে আমি যে মাঝে মাঝে রিপোর্টিং করি বা অনুষ্ঠান করি, সেইটা হলো যে একটা প্রাতিষ্ঠানিক কাজগুলোর যে একটা প্রেশার থাকে, ক্লারিক্যাল জব যেটা আর কি, হ্যাঁ সেটা যে প্রেশার, সেই প্রেশার থেকে এক ধরনের রিল্যাক্স, গান শোনার মতন আর কি অবস্থাটা। আপনার কাছে বিনোদন অনেকখানি। আমি যেদিন রিপোর্ট করি এবং রাত 4টায় আমি এডিট করে বাড়ি ফিরি, আমার কিন্তু খুব ভালো 2 ঘন্টা টানা ভালো ঘুম হয় এবং ভোর 8টায় ঠিক আবার শুরু করে ফেলতে পারি। মানে এটা আমার কাছে কিছু করতে না পারলে আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে আমি বোধহয় নিজের কাজটা করছি না, আমি আসলে বাই বর্ন রিপোর্টার। সো আপনি আমাকে যেখানে যাচ্ছেন, যেখানে দিবেন না কেন, আমার উপরে অনেকগুলো পাথর দিয়ে রাখলে আমার ফুট করে বের হয়ে যাবো, একটা ছোটখাটো একটা বকুল ফুল ফোটা নিয়েও একটা রিপোর্ট করে দিব। এই স্পিরিটটাই দরকার নতুনদের মধ্যে ইনজেক্ট করা। আপনার টিমে আপনি কতটা করতে পারছেন জানবো। আমি যতই আমরা মানে সমালোচনা করি, হতাশা তো থাকবেই, কিন্তু
আমাদের রিপোর্টিং টিমে আমি এটি নিউজের কথা বলতে পারি যে একটু ডিফারেন্টলি ভাবার ছেলেপেলেদের আমি পেয়েছি, এবং সেই ডিফারেন্টলি ভাবা যেটা বলছি যে অনেক সময় যে এজেন্ডার কথা অনেকে বলেন, সেরকম কিছু আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে অতটা এজেন্ডা নাই, এবং যে ভালো কাজ করতে পারে এজেন্ডার বাইরে থেকে বেরিয়ে গিয়ে নিজের জায়গাটা তৈরি করে ফেলতে পারে। আমি অনেকজনেরই নাম বলতে পারি যে যারা ঠিক মনে হচ্ছে এরকম 25টা টেলিভিশন, 5000 সাংবাদিক, তার মধ্যে 5টা যদি এই প্রজন্মের 5টা ছেলের নাম বলেন, 3টা আমার এটি নিউজের হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। অনেক বড় অর্জন নিশ্চয়ই। তিনি বলছিলেন যে মালিকানার বিষয়টা এবং রাজনীতির বিষয়টা, সেটা কত বড় চ্যালেঞ্জ, সাথে করে যেমনটা মনীষা বলছিলেন যে আপনার টিমের মধ্যে আপনাদের সময়ের স্পিরিট, ডেডিকেশন, কমিটমেন্ট কতটা ইনজেক্ট করতে পারছেন? আমি লাকি 71 টেলিভিশন, কিন্তু প্রথম বুঝে নিতে হবে 71 টেলিভিশন 71-এর পক্ষে। হ্যাঁ, ফলে আমার আর অন্য কোনো পক্ষ সবারই 71-এর পক্ষে থাকা উচিত, সবারই থাকা উচিত, কিন্তু আমরা বিশেষভাবে 71-এর পক্ষে, মানে এই দাবিটা একটু জানি কেমন লাগে। বাংলাদেশ মানে 71-এর পক্ষে, আর নাইলে তো আমি আমার অস্তিত্বই স্বীকার করি না। আমি ইদানিং বলা শুরু করছি শাকিব, যে কোনো রকম আইন করে আমাদের উপরে আমরা কি করব না করব, তার চেয়ে বড় কথা আইন করো যে দেশের বিরুদ্ধে কোনো রাজনীতি করা যাবে না। কিন্তু দেশের বিরুদ্ধে যেহেতু একটি গ্রুপ সক্রিয়, ফলে কাউকে ঝান্ডা নিয়েই আপনাকে আপনার কথাটি বলতে পারতে হবে। কারণ হচ্ছে যে আপনি তো খেয়াল করছেন যে এই বিরুদ্ধ পক্ষটি অনেক শক্তিশালী এবং তাদের অনেক মতামত আছে। তো সেই মতামতের বাইরে গিয়ে এখন তো মনে হয় বরং আমরাই সংখ্যালঘু, এবং সেই কারণে এই 71-এর পক্ষ, 71 বেশি বলে সংখ্যাগুরু মনে হয়, আসলে তারা খুবই সংখ্যালঘু হতে পারে, এবং সেটি হয়তো বাস্তব। এবং সেই জন্য 71-এর পক্ষাবলম্বনই হচ্ছে 71-এর বড় ধর্ম এবং বড় এডিটোরিয়াল পলিসি। তো সেখানে অন্য কোনো পক্ষ নেবার আমাদের আর দরকার হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমাদের নিউজ রুম কেউ যদি, আমি একদম ওপেন, আমি আমন্ত্রণ জানাতে চাই, কেউ যদি একদিন সারাদিন আমাদের নিউজ রুমে আপনারা থাকেন, তাহলে দেখবেন কি অসম্ভব ট্রান্সপারেন্ট একটা নিউজ রুম, অসম্ভব ট্রান্সপারেন্ট। আমরা যা কিছু এডিটোরিয়াল পলিসি, আমাদের বসার ধরনটাই এমন যে মাঝখানে হচ্ছে সেন্ট্রাল ডেস্ক গোল, এবং চারপাশে সকলেই উপস্থিত, এভরিবডি। তো ওখানে আমাকে যদি কোনো কিছু ইনজেক্ট করতে হয়, বিং এ লিডার, আমাকে কানাঘুষা করার কোনো সুযোগ নেই, আমাকে চিৎকার করে এটা বলতে হবে, সবাইকে সাথে নিয়ে আমাকে বলতে পারতে হবে। ফলে যা কিছু যৌক্তিক, এর বাইরে 71 টেলিভিশনে যাবার কোনো রাস্তা খুবই কম নিউজে। এবং মতামত যখন যে দর্শক, যে গেস্ট দেন, এটি তার ব্যক্তিগত মতামত, কিন্তু খবর আমরা যেভাবে করে আমরা পরিচালনা করি, এটি আমরা ওই হাউসে যারা আমরা কাজ করছি তাদের প্রত্যেকের সমর্থন পুষ্ট হয়েই একটা খবর আমাদের হেডলাইনে যেতে পারে, এর বাইরে অন্য কোনো রাস্তা নাই। আর মানুষের কথা যদি একটুখানি ছোট্ট করে বলি, এই গত প্রায় 2-2.5 বছর আমরা কাজ করছি, বিভিন্ন মিডিয়াতে আপনি দেখবেন যে অন্তর্কোন্দল বলতে কি শব্দ আছে, এটি একেবারেই 71 টেলিভিশনে অনুপস্থিত। এটা একটা বড় কারণ হচ্ছে এখানে যারা জয়েন করেছেন তাদের প্রত্যেকের এই সাংবাদিক হয়ে ওঠার স্বপ্ন, ইচ্ছা, ওই লক্ষ্যেই অধিকাংশ কাজ, সেই জন্য ইউনিটিটা অনেক স্ট্রং। আমরা এই পর্যায়ে একটু শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এবং গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শফিউল আলম, তিনি কথা বলেছেন বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে। চলুন শুনে আসি। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সাংবাদিকদের জন্য যে চ্যালেঞ্জ, এটাকে আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে দেখি না, এটাকে হুমকি হিসেবে দেখি আমি। যে হুমকিটা কোত্থেকে আসে? হুমকিটা হচ্ছে রাজনীতিতে যারা থাকেন, সরকারি দলে যারা থাকেন, বিভিন্ন সময়ে দেখেছি যে সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা গণমাধ্যমের কর্মীদেরকে হুমকি দেন। তারপরে আপনার সমাজের বিভিন্ন জায়গায় মাস্তানরা, মাফিয়ারা সাংবাদিককে হুমকি দেয়। রাষ্ট্রের সাথে কখনো কখনো সাংবাদিকতার সংঘর্ষ হয়, এবং সংঘর্ষ হয়ই স্বাভাবিক, কারণ হচ্ছে সাংবাদিকরা তো ওয়াচডগ হিসেবে কাজ করেন, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন তাদেরকে মনিটর করেন। তো আমাদের দেশে এখনও যেহেতু এই যে সম্পর্কটা এখন একটা স্থিতিশীল অবস্থায় যায়নি, যে রাষ্ট্রের কর্তৃত্ব কতটুকু হবে, সাংবাদিকের স্বাধীনতার সীমা কতটুকু হবে। যেমন আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যেও কেউ কেউ আছেন যে নিয়ন্ত্রণ করার মানসিকতা কখনো কখনো প্রদর্শন করেন, আবার আমাদের সাংবাদিকরাও কিন্তু জানেন না যে তার স্বাধীনতার সীমা কতটুকু। তো দেখা যায় যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর অনেকগুলোরই ধরেন পর্যাপ্ত ক্যামেরা নেই, পর্যাপ্ত সাংবাদিক নেই, পর্যাপ্ত আপনার ইকুইপমেন্টস নেই। তো সেই জায়গায় একটা বড় ঘাটতি আছে। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের টেলিভিশন সাংবাদিকরা
ওভারওয়ার্ক বলতে যে কম সংখ্যক সাংবাদিক দিয়ে আমরা বেশি কাজ করাচ্ছি, কারণ ডেপথ রিপোর্টিং করতে গেলে একজন সাংবাদিককে যে পরিমাণ সময় দিতে হবে, যে পরিমাণ রিসোর্স দিতে হবে, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। সেই চ্যালেঞ্জগুলোকে যদি মোকাবেলা করতে হয় তাহলে তিনটি পক্ষকে একসাথে কাজ করতে হবে, একযোগে কাজ করতে হবে। সেই তিনটি পক্ষ কারা? প্রথম হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সাংবাদিকের স্বাধীনতা নিশ্চিত করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, যেন যে কোনো ধরনের হুমকি থেকে সাংবাদিক ভীত না হয়, সেই দিকটাতে নজর রাখা। তারপরে হচ্ছে মালিক পক্ষ, যারা সাংবাদিককে সব ধরনের রিসোর্স দিয়ে সহায়তা করবেন, তাকে ভালো সাংবাদিকতার জন্য রিসোর্স এবং প্রশিক্ষণ দিয়ে। তারপরে তৃতীয় পক্ষ হচ্ছেন সাংবাদিকরা নিজেরা, তারা তাদের পেশাগত দায়িত্ব নিষ্ঠতার সাথে পালন করবেন, তারা দক্ষতার সাথে পালন করবেন। এই তিনটি জিনিস যখন একসাথে কাজ করবে তখনই আমাদের এই টেলিভিশন সাংবাদিকতা একটা পর্যায়ে যাবে, একটা ভালো মানে পৌঁছাবে। সেজন্যে এই তিন পক্ষকে একসাথে কাজ করে যেতে হবে। কখনো কখনো এই তিনটি পক্ষের মধ্যে হয়তো টানাপোড়েনের সৃষ্টি হবে, কিন্তু আমি মনে করি এই তিনটি পক্ষ যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে বাংলাদেশের গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে। অনেকটাই একাডেমিক বক্তব্য, তার কিছু কিছু আপনাদের আলোচনার মধ্যে এসেছে, কিন্তু সত্যি কথা। অনেকগুলোই আমি মনে করি যে এটি একেবারেই আমাদের কথাই তিনি বলেছেন। একটা বিষয় তিনি বলছিলেন যে এই বিষয়গুলো হলে পরে গিয়ে আমাদের সাংবাদিকতা একটা পর্যায়ে যাবে। সামগ্রিকভাবে ভালো মন্দ নিশ্চয়ই আছে, সামগ্রিকভাবে এই মুহূর্তে আমাদের টেলিভিশন সাংবাদিকতার মানটা কি খুব খারাপ? আপনি যদি পাশের দেশ ভারতের কথা দেখেন, কলকাতার টেলিভিশনগুলো যদি দেখেন, এমনকি আপনি যদি দিল্লির টেলিভিশন দেখেন, আপনি যদি পাকিস্তানের টেলিভিশন দেখেন, এবং আপনি যদি আরেকটু সামনে গিয়ে ফিলিপাইন, থাইল্যান্ড, আপনি সিঙ্গাপুরের কথা আমি না বলি, আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে আমাদের দেশের টেলিভিশনের সাংবাদিকতার মান যথেষ্ট ভালো। এবং এখানে ব্রডকাস্ট কোয়ালিটি এবং এখানে যে মান বলতে আমরা কীভাবে বুঝি, দুটি বিষয়। একটি হচ্ছে তার রিপোর্টটি কতটা শক্তিশালী, আধেও কতটা উন্নত, তার ছবির ব্যবহার কত ভালো, এবং সব মিলিয়ে তার বলার ভঙ্গি, তার কোয়ালিটি, কন্টেন্ট কী অবস্থায়, সব মিলিয়ে তো সেই বিবেচনায় বাংলাদেশের টেলিভিশনের মান আমি তো বলবো যে আর অল্প কিছু দূর গেলেই আমরা এটা মোটামুটি একটা বিশ্বমানের জায়গায় যেতে পারবো। খুবই আমি মনে করি উইদিন 5-6 ইয়ার আমাদের দেশে বাংলায় আন্তর্জাতিক টেলিভিশন হয়ে যাওয়া একদমই সম্ভব। বাংলা টেলিভিশন বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গে শুধু আছে, সেখানে আপনারা সবাই গেছেন, দেখছেন, তার তুলনায় কি আমরা অনেক ভালো অবস্থানে নেই? 100 বার ভালো। পশ্চিমবঙ্গ আমাদের সাথে যেন তুলনা না হয়। ইভেন শাকিল যেটা বলেছে যে দিল্লি টেলিভিশন বা আমরা কিছু হলে এনডিটিভি দেখি, টেকনোলজি ভালো, খুবই ভালো। এটা আমার মুখে বুদ্ধ হয়ে একটু মানে মনে হচ্ছে যে বড় কথা শোনাচ্ছে। যতটুকু বুঝি, ল্যাঙ্গুয়েজ বুঝি, ইংরেজি ভাষা বুঝি বা হিন্দি ভাষা বুঝি, তাতে মনে হয় আমার রিপোর্টারের কন্টেন্ট এবং স্ক্রিপ্ট দুর্দান্ত। আমরা যদি সাংবাদিকতার এথিক্স এবং আপনারা যে গ্রামার আমাদেরকে শেখান, সব গ্রামার মেনে আমরা কিন্তু সাংবাদিকতা করি। আর এরা হলো এক ধরনের নয়েজ তৈরি করা, মানুষের মাথার মধ্যে এক ধরনের মানে সারাক্ষণই একটা লাউড চিৎকার। এটার মধ্যে একটি লাইনও সকালবেলা 8টার সময় যেটা দেখলাম, তারপরে রাত 8টার সময় একটি লাইনও এগোয় না, কিন্তু বারবার তার মধ্যে আরও একটি নতুন ফেনোমেনা যুক্ত হয়েছে। আমি ভারতের যে চ্যানেলগুলোর কথা বলি, যেগুলোকে আমরা আদর্শ ভাবি, যে সেক্স মানে একটা খুবই সুন্দর দেখতে ভালো একটা কোনো মেয়ে রিপোর্টার, তাকে সে কি বলছে না বলছে তার মধ্যে কিছু নাই, সেগুলোকে তারা বারবার করে প্রজেক্ট করার চেষ্টা করছে। সেই সব ক্ষেত্রে তো আমরা অনেক 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 বেশি, আমরা রক্ষণশীল বলবো না, আমরা অনেক বেশি দায়িত্বশীল। এবং আরেকটি সমালোচনা আছে যে ভারতীয় টিভি চ্যানেলগুলো, সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলগুলো সবকিছুকেই সেন্সেশনালাইজ করার চেষ্টা করে। এই কথাটি মনিদি বলছেন। এবং একই সঙ্গে তবে ওখানে কিন্তু ব্রডকাস্ট পলিসি যেটি আছে ভারতে, সেই পলিসির সুবিধার কারণে সেখানে কিন্তু মালিকানা যে কেউ চাইলে, যে প্রফেশনাল বডি আছেন, যে কোনো সাংবাদিক চাইলে তারা কিন্তু টিভি দিয়ে দিতে পারেন উইথ দ্য হেল্প অফ কারো কাছ থেকে টাকা নিয়ে বা শেয়ার বিক্রি করে তারা টিভি দিয়ে ফেলতে পারেন। এবং টিভি দিলে যেটা হয়, তখন তারা শুধু প্রতিযোগিতাটা হয়, যে টেলিভিশনটি ভালো তারা টিকে থাকবেন, যারা খারাপ তারা ঝরে পড়বেন। এখানে সরকারের মনোনীত করবার কোনো সুযোগ নেই, বরং সেখানে যেটি আছে সেটি হচ্ছে কে মালিক হতে পারবেন না, যুদ্ধাপরাধী হতে পারবেন না,
কালো টাকার মালিক হতে পারবে, এরকম কিছু কিছু দেয়া আছে। আমাদের ধর্মকে আক্রমণ করে এরকম দেয়া হতে পারবেন না, সেই ক্রাইটেরিয়া দেয়া আছে, হতে পারবেন বাকি সকলে। তো সেই কারণেই সেখানে আপনি সরকারের বিপক্ষে আপনি সাংবাদিকরা অনেক সোচ্চারভাবে কথা বলতে পারে। হ্যাঁ, এইটি একটা বড় দিক। কিন্তু আমাদের যা কিছু নাই, তারপরও আমাদের সাংবাদিকরা, বাংলাদেশের টিভি সাংবাদিকরা অনেক দূর পর্যন্ত তারা যেতে পারে, তো সেই সাহস তাদের আছে। অনেক ধন্যবাদ শাকিল আহমেদ, অনেক ধন্যবাদ মুন্নির সাহা, আপনাদেরকে অনেক ধন্যবাদ গোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য। 3 গ শেষ করছি এখানে। আপনারা নিশ্চয়ই জানেন 3 গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ নিয়ে কথা বলার অনুষ্ঠান। 3 গ প্রতি বৃহস্পতিবার রাত 11টা এবং শুক্রবার সকাল 8টায় প্রচারিত হয়। এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে আপনারা পর্দায় দেখানো নম্বরে ফোন করতে পারেন, এছাড়া ফেসবুকে এবং ইমেলও আমাদেরকে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় হোক গণমানুষের।